আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি আমরা প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি। ধারাবাহিক আমাদের বাংলা প্রথম পত্রের টপ 300 এমসিকিউ মিশনের আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। সো আজকে 4 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা একটু দ্রুত করে চলে আসো। আমরা গত 3 দিনে প্রায় 150টার মতো এমসিকিউ সলভ করছি। আজকেও আমরা আরও কিছু এমসিকিউ সলভ করবো, যেই এমসিকিউগুলো আমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশন দুটোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা একটু দ্রুত করে ক্লাসে হাজির হয়ে যাব। এই এমসিকিউগুলো নট অনলি সলভ, এই এমসিকিউগুলো আমরা বিশ্লেষণ করব। সো আমরা একটু প্রত্যেকে দ্রুত করে হাজির হয়ে যাই। কেমন ক্রস পোস্ট। ওকে 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 ভাই, জাস্ট একটু আজানটা শেষ হোক, আমরা একটু দ্রুত করে হাজির হয়ে যাই। ভাই জাস্ট একটু চেক করে নিচ্ছি সাউন্ড হতে সব কিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা একটু দ্রুত করে চলে আসি। বাইরে আজান হচ্ছে, এই কারণে তোমার একটু সাউন্ড হতে মানে একটু আমরা অপেক্ষা করি। আমরা একটু দ্রুত করে চলে আসছি। আচ্ছা, ভাইয়ের কথা কি 100-100 শোনা যাচ্ছে কিনা? মানে ওকে, এগেইন আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি আমরা প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি। আজকে হচ্ছে আমাদের নতুন একটা অফিস থেকে আমরা ক্লাস করছি, যার কারণে তোমার মানে এখনো এই অফিসের সেট আপ কমপ্লিট হয়নি, যার কারণে সাউন্ড প্রচুর পরিমাণে শোনা যাচ্ছে। সো এই কারণে আমরা একটু অপেক্ষা করছি। সো ওকে ফাইন, আসো আমরা আর কথা না বলে আমরা দ্রুত করে চলে যাব। আমরা ইতিমধ্যে আমাদের বাংলা ফার্স্ট পেপারের প্রায় 300টা এমসিকিউর মধ্যে আমাদের অর্ধেক এমসিকিউ আমাদের ডান। কেমন, আজকে আমরা আমাদের 4 নাম্বার ক্লাস যাবো এবং আমরা এই টপ 300 এমসিকিউ 5টা ক্লাসে শেষ করবো। অর্থাৎ আজকের পরে আমাদের আর একটা ক্লাস থাকবে, অর্থাৎ আজকের ক্লাসের মাধ্যমে আমাদের কবিতার এমসিকিউগুলো শেষ হবে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তোমরা যারা যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই, ক্লাসটা একটু দ্রুত করে শেয়ার করে দাও, তোমার ফ্রেন্ডদের মধ্যে সকলকে একটু মেনশন করে দাও, আর্লি করে মেনশন করে দাও, কারণ তোমরা জানো ক্লাসের শেষে পিডিএফটা কিভাবে পেতে হয় এটা ভাই তোমাদেরকে বলে দেই। সো আমি এখন আর পিডিএফ নিয়ে কথা বলবো না, আমি তাহলে এখন চলে যাচ্ছি আজকে হচ্ছে আমাদের 151 নম্বর এমসিকিউ থেকে। ভাইকে তোমরা এর আগে একটু জানাও তো, এই যে এমসিকিউ ক্লাসগুলো করি তোমাদের কি মনে হচ্ছে, মানে তোমাদের কি উপকার হচ্ছে কিনা? ভাইকে একটু বলো তো, এই এমসিকিউ ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের বাংলা প্রথম পত্র মোটামুটি কভার হচ্ছে কিনা ভাইকে বলো, নাকি আমি ফাও ক্লাসগুলো নিচ্ছি? ওকে ভাই, তাহলে বের করি। আজকে হচ্ছে আমাদের 151 নাম্বার এমসিকিউ থেকে শুরু করবো। ওকে 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 ওকে, আজকে হচ্ছে আমাদের 151 নম্বর এমসিকিউ, তাই না? 151 তুমি কোথায়? 143। ওকে ফাইন, ওকে 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 ওকে, এই যে 151 নম্বর এমসিকিউ। ওকে, তাহলে লেটস গেট স্টার্টেড। ওকে, দেখো তো ভাইকে আবার আমরা একটা করে আনসার করি। 151 নম্বর এমসিকিউটা আমরা একটু করে আনসার করি, বলো। তাহলে আমরা এখন বিসমিল্লাহ বলে শুরু করে দিচ্ছি। ওকে ফাইন, ওকে ওকে, দেখো তরু ছায়া মুশি মাখা গ্রামখানি কোথায় একা। দেখছো
তরু ছায়া মসি মাখা গ্রামখানি কোথায় একা বলো। এটা আমরা সবাই জানি কোথায় বলো তো, এটা আমরা সবাই জানি কোথায়। এটা কি এ পারেতে পরপারে শূন্য নদীর তীরে নদীগুলো না, এটা আমরা সবাই জানি। বলো তো এটা তোমরা একটু আনসার করো। আমি একটা আনসারটা তোমাদের থেকে নিচ্ছি, কারণ আমি তোমাদেরকে বারবার বলছি। তোমরা দেখো পরের এমসিকিউটা দেখো, কোনো দিকে নাহি চাই এই পঙ্ক্তির আগের উক্তি বলছে, আগের পঙ্ক্তি, পঙ্ক্তি মানে হচ্ছে লাইন। মানে আমি তোমাদেরকে জাস্ট এই দুইটা এমসিকিউ আমি জানি তোমরা পারবা, বাট জাস্ট একটা জিনিস ফিল করানোর জন্য যে তুমি এইচএসসি পরীক্ষা দাও বা অ্যাডমিশনের পরীক্ষা দাও, দুই জায়গাতে তোমার কবিতা লাইন বাই লাইন থেকে প্রশ্ন আসবে। কেমন? ওকে ফাইন। গ্রামখানি মেঘে ঢাকা তরু ছায়া মসি মাখা পরপারে, ওই যে লাইনটা আছে ভাই ইনস্ট্যান্ট মাথায় আসতে না, দেখো এটা পরপারে কিন্তু এই পারেতে না, মাথায় রাখবা। এই পারে তো হচ্ছে ছোট খেত আমিয়া খেলা, এখানে তোমরা এই পারে আর পরপারের মধ্যে মাখে মানে প্যাঁচ লাগা যাবে। এটা হচ্ছে কি পরপারে তরু ছায়া মসি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এই পারেতে ছোট খাত আমি একেলা। তাহলে ছোট খাত হচ্ছে এই পারেতে, বাট তরু ছায়া মসি মাখা এটা কি বলতো, এটা হচ্ছে পরপারে। কেমন? সো কোনটা এই পারে আর কোনটা পরপারে, আই থিঙ্ক এই জায়গাতে আমাদের আর কোনো প্রবলেম হবে না। নাম্বার 2, কোনো দিকে নাহি চাই এই পঙ্ক্তির আগের উক্তিকে বলতো ডেউগুলো নিরুপায়, ডেউগুলো কোথায় যায়, এরকম তো কোনো লাইনে নেই। দেখে যেন মনে হয় চিনি ভরে না, এটাও হবে না। তাহলে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, তাহলে এটা আমার কি ভরা পালে চলে যায়। ওকে ফাইন। সো এটা আমার লাইন বাই লাইন থেকে কোশ্চেন। আসো এরপরে কোশ্চেনটা ভাইকে আনসার করো তো। 153 নাম্বারটা, কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? ভাইকে বলো তো একটু, এটা একটু আনসার করো। আমরা একটু সবাই আনসার করি। আচ্ছা এখনো যারা ক্লাসটা শেয়ার করে দাও না, কারণ আজকে উপস্থিতি খুবই কম। আজকে আমরা সারাদিন ব্যস্ততার কারণে কোনো অ্যানাউন্সমেন্ট দিতে পারিনি। ওহো, আমি নিজে ক্লাসটা শেয়ার করিনি। তোমরা একটু এই দুইটা কোশ্চেন আনসার করো, 153 নাম্বার এবং 154 নাম্বারটা আনসার করো। আমি নিজে জাস্ট 30 সেকেন্ড আমি নিজে এগুলো একটু সবগুলো গ্রুপে আমাদের শেয়ার করে দিচ্ছি। ভাই নিজে একটু আমাদের সবগুলো গ্রুপে শেয়ার করে দিচ্ছি। কেমন? ওকে 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 ভাই জাস্ট একটু শেয়ার করে দিচ্ছি। ওকে শেয়ার ডান। আই থিঙ্ক তোমাদেরও মোটামুটি শেয়ার ডান। ওকে ফাইন। আসো তাহলে এখন ভাইকে আনসার করো তো, এই জায়গাটা আমাদের আনসার করো। দেখো কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? এখানে মাথায় রাখবা আমার কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে একটা, প্রতীক হচ্ছে আরেকটা। এই জিনিসটা মাথায় রাখবা। আগে ভাইকে বলো তো কিংবদন্তি বলতে তুমি কি বুঝো? দেখো তো আমরা কাকে কিংবদন্তি বলি। দেখো যদি বলি ফুটবলের কিংবদন্তি কি, অনেকে বলবো কি মেসি, লিও মেসি, অনেকে বলবো কি নেইমার জুনিয়র, অনেকে বলবো রোনালদো, অনেকে বলবো রোনালদিনহো, অনেকের কাছে অনেক। এখন দেখো তো এই কিংবদন্তি কি তার গায়ের মধ্যে লেখা থাকে যে লিও মেসির গায়ের মধ্যে কিংবদন্তি লিও মেসি, কিংবদন্তি নেইমার জুনিয়র, এভাবে কি তার গায়ের মধ্যে লেখা থাকে? না, তার গায়ের মধ্যে লেখা থাকে না। বরঞ্চ আমরা যাকে স্বীকৃতি দিয়ে থাকি সেই হলো কিংবদন্তি, বা যাকে আমরা লিজেন্ড বলে থাকি। মনে করেন আমরা কি বলি, বাবুরে কত বড় আল্লাহর ওলি। এখন দেখো মনে করেন আমি বললাম কি উনি অনেক বড় আল্লাহর ওলি, এখন ওনার গায়ের মধ্যে কি লেখা আছে উনি আল্লাহর ওলি? না, কিংবদন্তি আল্লাহর ওলি এগুলো গায়ের মধ্যে লেখা থাকে না, বরঞ্চ মানুষ যেটাকে বলে সেই হচ্ছে কিংবদন্তি। ওকে ভাই আসো। সো এই কিংবদন্তি মানে হচ্ছে কি বলতো, কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি। কি বলো? প্রত্যেকে ভাইকে কমেন্টে বলো এটা আমার পরীক্ষাতে আসবে। আই রিপিট, এটা আমার পরীক্ষাতে আসবে। তাহলে কিংবদন্তি শব্দের অর্থ কি? জনশ্রুতি। কিংবদন্তি শব্দের অর্থ কি? জনশ্রুতি, অর্থাৎ জনগণে যাকে শ্রুতি দেয় যে এই লোকটা কিংবদন্তি। ওকে ভাই আসো। এরপরে বাট এই আমাদের এই কবিতার মধ্যে কিংবদন্তি শব্দটা কিসের প্রতীক এটা মাথায় রাখবা। কিংবদন্তি শব্দটা হচ্ছে ঐতিহ্যের প্রতীক। কিসের প্রতীক? ঐতিহ্য। কিসের প্রতীক? ঐতিহ্যের প্রতীক। আসো এখন আরেকটা কোশ্চেন তোমাদের কাছে ভাই, তোমরা একটু ভাইকে বলো তো কিংবদন্তি, এই যেমন করে আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটা আবু জাফর ওবায়দুল্লাহ কিংবদন্তি কাদেরকে বলেছেন? তোমরা ভাইকে বলো তো কাদেরকে কিংবদন্তি বলেছেন? ভাইকে বলো তো কাদেরকে কিংবদন্তি বলেছেন? কে কে বলতে পারবো? আমি একটু দেখতে চাই। এই কোশ্চেন গুলাই কিন্তু আমার পরীক্ষাতে আসবে। কিংবদন্তি অর্থ কি, প্রতীক কি, কোন করতে ব্যবহৃত হয়েছে, লেখক বা কবি কাকে কিংবদন্তি বলছেন এটা আমরা সবাই জানি। কবি তার পূর্বপুরুষদেরকে কিংবদন্তি বলেছেন। কবি তার পূর্বপুরুষদেরকে কিংবদন্তি বলেছেন, কারণ তার পূর্বপুরুষরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, যুদ্ধ করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাই কবির কাছে তার পূর্বপুরুষ হলো কিংবদন্তি। ওকে ফাইন। আসো এই জায়গা থেকে আমার মনে হয় না আর কোনো কোশ্চেন আসবে। আরেকটা কোশ্চেন, মুক্তি এটা কিসের প্রতীক? কে বলতে পারবো? এই যেহেতু অপশন আছে ভাই দেখা দিচ্ছি, এটা কিসের প্রতীক বলো তো? এটা কিসের প্রতীক বলো তো? তোমরা কে আনসার করতে পারবো? আমি জাস্ট তোমাদেরকে আনসার দেখতেছি, এগুলো আমার পরীক্ষা আসবে। বলো মুক্তি এটা আমার কিসের প্রতীক? তোমরা কে আনসার করতে পারবা? মুক্তি হলো আমার কবিতার প্রতীক। ওই যে কবিতার মধ্যে যে কবিতা শুনতে জানে না সে মাছের সাথে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে এটা হবে, সে ওইটা করবে, এই যে এরকম অনেকগুলো কথা আছে। এখানে কবিতা মানে কি? কবিতা হলো মুক্তির প্রতীক, মুক্তি ও প্রত্যাশার প্রতীক, এরকম কিছু বুঝে। ওকে ম্যান আসো এই এমসিকিউ বিশ্লেষণ আমরা যাচ্ছি না, একটু পরে ভাই তোমাকে দেখাচ্ছি। এরপরে দেখো
বিচলিত স্নেহ অর্থ কি? তাহলে দেখো এই কোশ্চেনটা কোন জায়গা থেকে আসছে, এই কোশ্চেনটা আসছে শব্দার্থ থেকে। মাথায় রাখবা কবিতা থেকে যদি প্রশ্ন আসে নাম্বার 1 লাইন বাই লাইন ইম্পর্টেন্ট, নাম্বার 2 শব্দার্থ এবং ভাবার্থগুলো ইম্পর্টেন্ট। কেমন? ওকে ফাইন। এরপরে পাঠ পরিচিত আসো। এখন বিচলিত স্নেহ মানে কি? বিচলিত আপনজনের উৎকণ্ঠা, আপনজনের শঙ্কা, আপনজনের ভালোবাসা, আপনজনের যত্ন। নো, এখানে বিচলিত স্নেহ মানে হচ্ছে আপনজনের উৎকণ্ঠা। এটা আমরা কবিতার যখন লাইন বাই লাইন গুলো পড়বো তখন আমরা দেখতে পাবো। ওকে ফাইন, কবিতার যখন লাইন বাই লাইন গুলো পড়বো তখন আমরা দেখতে পাবো। আসো এখন এই জায়গায় আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতার শব্দার্থের পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে প্রতীকী অর্থ। কোন অর্থ ভাইকে বলতো? প্রত্যেকে ভাইকে বলতো কোন অর্থ? প্রত্যেকে ভাইকে বলতো কোন অর্থ? এটা আমরা সবাই জানি। কোন অর্থ? প্রতীকী অর্থ। অর্থাৎ এই কবিতার মধ্যে কিছু কিছু ওয়ার্ড তোমার প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন সর্বপ্রথম কিংবদন্তি শব্দটা কিসের প্রতীক? ঐতিহ্যের প্রতীক। রক্তজবা এটা কিসের প্রতীক? অত্যাচারের বা তাজা আঘাতের বা শোষণের প্রতীক। কারণ শোষণ করলে বা কারো যদি তাজা মারো তাহলে তার কি লাল হয়ে যায়, এইটা হচ্ছে রক্তজবার মতো লাল। এই কারণে রক্তজব হচ্ছে আমার অত্যাচারের তাজা আঘাতের প্রতীক বা শোষণের প্রতীক। এরপরে কবিতায় জানালা মুক্তির প্রতীক হিসেবে। আসো এখানে কবিতার মধ্যে তোমার জানালার কথা আছে, দেখবা উনুনের আগুনে প্রজ্বলিত জানালা, এই জানালাটাও হচ্ছে তোমার কিসের প্রতীক? মুক্তির প্রতীক। আবার মাথায় রাখবা এই যে কবিতা, অর্থাৎ কবিতা আমার এই কিংবদন্তি কথা বলছি মধ্যে বারবার একটা ওয়ার্ড তুমি দেখতে পারবা, যে কবিতা শুনতে জানে না তার এটা হবে, যে কবিতা বলতে পারে না, যে কবিতা শুনতে জানে না সেইটা হবে, ওইটা হবে। এই যে কবিতা, কবিতা কোন অর্থে ব্যবহৃত হয়েছে মাথায় রাখবা, কবিতা মুক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রত্যেকে ভাইকে বলতো কিসের প্রতীক? এটা আমার পরীক্ষাতে মাস্ট বি আসবে, এটা আমার পরীক্ষাতে মাস্ট বি আসবে। কবিতা কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে ভাইকে বলতো? কবিতা আমার মুক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। কবিতা আমার মুক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে ফাইন, এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার? আই থিঙ্ক এতটুকু পর্যন্ত আমরা প্রত্যেকে ক্লিয়ার। ওকে আসো এরপরে যাচ্ছে, দেখো এরপরে কি বলছেন। এরপরে আমি কিংবদন্তির কথা বলছি, শুদ্ধতার প্রতীক কি? আগুন। এরপরে দেখো তো অরণ্য ও শাপথ, এই শব্দ যেগুলো হচ্ছে বিপদের প্রতীক। প্রত্যেকে একবার পড়ে নাও ভাই সাথে সাথে, অরণ্য এবং শাপথ। অরণ্য মানে কি? অরণ্য মানে হচ্ছে বন। শাপথ মানে কি? হিংস্র প্রাণী। আমি কিংবদন্তির কথা বলছি, বন ও হিংস্র প্রাণী দ্বারা এখানে তোমার বিপদের প্রতীককে বুঝেছে। অতিক্রান্ত পাহাড়, ওই যে বলছেন আমার পূর্বপুরুষ যারা কি পাহাড় পর্যন্ত অতিক্রান্ত করে ফেলছে, হ্যাঁ, বা আমি অতিক্রান্ত পাহাড়ের কথা বলছি। এই যে লাইনগুলো আছে, এই অতিক্রান্ত পাহাড় কিসের প্রতীক? বাধা বিপত্তির প্রতীক। গর্ভবতী বোনের মৃত্যু কিসের প্রতীক? নিপীড়ন চিত্রের প্রতীক। আর যুদ্ধ হচ্ছে প্রতিবাদের প্রতীক। আমরা এখান থেকে এক্সট্রিমলি সরি, মানে আমাদের এখানে মানে এটা একটা কমন একটা অভ্যাস হয়ে গেছে। মানে এটা কি আমি আসলে খুবই কনফিউজড। মানে এটা প্রায় সময় মানে মাঝে মাঝে নেটে ডিস্টার্ব দেয়। এটা মানে কেন হয় আমি নিজেও জানি না। হ্যাঁ, নেটে ডিস্টার্ব দিচ্ছে, আমার কল দেওয়া শুরু করে দিচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে না? আই থিঙ্ক এখন ঠিক আছে, এখন 100 ওকে। ওকে ওকে সোনা মন্দির এখন 100 ওকে। মানে এটা আমি প্রতিদিন কেন জানি আমাদের এই প্রবলেমটা হয়, মানে আল্লাহ জানে এটা কি সমস্যা, মানে হুটহাট করে নেটটা কেন জানি প্রবলেম হয়। ওকে ফাইন, আসো এখন দেখো তো কার ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। এখানে তুমি দেখবা আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতার মধ্যে মানে কবি প্রায় সময় এটার নাম কবিতা, ওইটার নাম কবিতা, এইটা কবিতা, ওইটা কবিতা, এরকম অনেকগুলো লাইন আছে। এখন দেখো কার সুকণ্ঠ সঙ্গীত? মায়ের সুকণ্ঠ সঙ্গীত, সুপুরুষের সুকণ্ঠ সঙ্গীত, বোনের সুকণ্ঠ সঙ্গীত, নাকি শিল্পীর? এটা আমরা কবিতাটা পড়লে খুব ভালো করে দেখতে পাবো। কবিতার হুবহু লাইন, সুপুরুষের সুকণ্ঠ সঙ্গীতই হলো কবিতা। এটা আমার লাইন বাই লাইন, সুপুরুষের সুকণ্ঠ সঙ্গীত হলো আমার কি? কবিতা। আসো একটু পরে আমি তোমাদের এটা ব্যাখ্যাটা দেখাচ্ছি যে কবিতা মানে আর কি। আসো এরপরে জিবে উচ্চারিত প্রতিটা ড্যাশ কবিতা, এই যে বাক্যটাকে বললাম না, কবির কাছে এটা মানে কবিতা, ওইটা মানে কবিতা, এরকম। এখন দেখো জিবে উচ্চারিত প্রতিটা কি? শব্দমালা কবিতা, প্রতিটা সত্য শব্দ কবিতা, প্রত্যেকটা সত্য কবিতা, প্রত্যেকটা শব্দের রাশি কবিতা। আমরা অনেকে এটা কি বলবো? প্রত্যেকটা সত্য কবিতা। নো, কখনোই প্রত্যেকটা শব্দ কবিতা নয়, প্রত্যেকটা সত্য শব্দ কবিতা। মানে লাইন বা লাইন যদি তুমি না পড়ো কবিতা থেকে জীবন আনসার করতে পারবা না। ওকে ফাইন, আসো তাহলে এখানে কি আনসার হবে? সত্য শব্দ হলো আমার কি বলতো? সত্য শব্দ হলো আমার কবিতা। ওকে ফাইন, এরপরে দেখো এখন এই জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কবির দৃষ্টিতে কবিতা হলো কি কি। মানে এই যে আমি কিংবদন্তির কথা বলছি, কবির দৃষ্টিতে কবিতা কি কি আমরা দেখো তো। জিবে উচ্চারিত প্রত্যেকটা সত্য শব্দ, এইটা হলো একটা কবিতা। তাহলে ফার্স্ট অফ অল কবিতা মানে কি? জিবে উচ্চারিত প্রত্যেকটা সত্য শব্দ। নাম্বার 2, কর্ষিত জমির প্রতিটি শস্যকণা। কর্ষিত জমি মানে কি? মানে হচ্ছে একটা জমিকে যখন তুমি কর্ষণ করবা ওইটার প্রত্যেকটা কণাও কবির কাছে একটা কবিতা। সশস্ত্র সুন্দরের অনিবার্জিত অভ্যুত্থান কবিতা। তুমি যে যুদ্ধ
যুদ্ধ করবা, ওইটাও কবির কাছে একটা কবিতা। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত, এটাও হচ্ছে একটা কবিতা, মানে সুপুরুষ ভালোবেসে যে গান গায় এটাও তার কাছে একটা কবিতা। জিবে উচ্চারিত প্রত্যেকটা মুক্ত শব্দ কবিতা। তাহলে দেখছো দুইটা জিনিস, জিবে উচ্চারিত প্রত্যেকটা সত্য শব্দ একটা কবিতা, আবার জিবে উচ্চারিত প্রত্যেকটা মুক্ত শব্দ আমার এক একটা কবিতা। রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ মানে কি, রক্ত জবা মানে কি, যখন তোমার বিরুদ্ধে আঘাত আসবে তুমি এর বিরুদ্ধে প্রতিবাদ করবা, এটাও কবির কাছে একটা কবিতা। ভাইকে বলো কবিতাগুলো ক্লিয়ার কিনা, অর্থাৎ কবির দৃষ্টিকোণ থেকে কোন কোনগুলো কবিতা আমরা এটা ক্লিয়ার কিনা ভাইকে বলো, কবির দৃষ্টিকোণ থেকে কোন কোন অংশ কবিতা এটা আমরা ক্লিয়ার কিনা ভাইকে বলো। ক্লিয়ার? আই থিঙ্ক আমরা প্রত্যেকে ক্লিয়ার। আসো এরপরে পেরাতে যাচ্ছে আমরা, আসো এটা একটু আমরা আনসার করি। 157 নাম্বারটা বলো, 157 নাম্বারটা আমরা এখন আনসার করি। বলো, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে পুত্রগণের কথা বলা হয়েছে, কবিতার একবারে আমি কিংবদন্তির কথা বলছি কবিতা 2 নাম্বার পেজের মধ্যে বাবা বলো, মানে কোন পুত্রগণের কথা বলা হয়েছে। ওই যে দেখো কবিতার লাইন ব্যালেন্স যদি পড়ো, ওহে দীর্ঘদেহী পুত্রগণ, তোমাদেরকে বলছি। তাহলে কি পুত্রগণ? দীর্ঘদেহী। দীর্ঘদেহী বলতে এখানে কি বুঝেছে, কে কে বলতে পারো? দীর্ঘদেহী পুত্রগণ বলতে এখানে কি বুঝেছে, কে বলতে পারো? আমি এটার আনসার নিচ্ছি। দীর্ঘদেহী পুত্রগণ বলতে এখানে কি বুঝেছে, কে কে বলতে পারো? দীর্ঘদেহী পুত্রগণ বলতে এখানে কি বুঝেছে? দীর্ঘদেহী মাথা মোটা, তাই নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। দীর্ঘদেহী বলতে এখানে অলস প্রকৃতির বুঝাইছে। মানে আমরা অনেক সময় দেখবো, আমরা অনেক সময় কই না, দেখবা মানে এটা তোমরা বলো কিনা, মানে এটা আমাদের একটা কমন ল্যাঙ্গুয়েজ, মানে যে মনে করো কোনো কাজ কাম করে না সে কি তোমার সবসময় কি শুই থাকে, তো এটা গ্রাম অঞ্চলে বলে কি, হ্যাঁ সারাদিন শুধু কি স্যাগাই হুতি থাকে, মানে সারাদিন শুধু কি করে স্যাগাই হুতি থাকে, মানে কি, মানে একবারে পা দুইটার দুই দিকে লম্বা করে ঘুমায়। এরকম অনেক আল্লাহর বান্দাদেরকে দেখবা এমন অলস, পায়ডারে জানলার উপরের মধ্যে দিয়ে ঘুমায়। দীর্ঘদেহী লাগে, পায়টা কত লম্বা, দীর্ঘদেহী পুত্রগণ মানে অলস। ওহে আমার অলস ছেলেপেলেরা, তোমাদেরকে বলছি। দেখো তাহলে এই দীর্ঘদেহী পুত্রগণ মানে হচ্ছে অলসদেরকে বুঝাইছে। এরপর 158 নাম্বারটা আনসার করো। কবি আবু জাফর ওবায়দুল্লাহর ভাষায়, যে কবিতা শুনতে জানে না সে আজীবন কি থেকে যাবে। আমি এখানে তোমাদেরকে বলি, দেখবা যারা যখন নতুন নতুন প্রেম করে তখন সে খাইতে গেলে, উঠতে গেলে, বসতে গেলে সারাদিন দেখবা মোবাইলটা তার কানের মধ্যে থাকবে, এরকম মোবাইলটা কানের মধ্যে রাখে দিব। বাথরুমে গেলে ওইখানেও এক দিক দিক করে, আরেক দিক দিয়ে হ্যাঁ আচ্ছা শোনো না একটু ওয়েট করো, জাস্ট আমাকে 1 মিনিট টাইম দাও, একটু জাস্ট ওয়েট করো। মানে সারাটা দিন ঘুম থেকে উঠে আবার ঘুমানোর আগ পর্যন্ত এটা। এখন আমাদের এই আবু জাফর ওবায়দুল্লাহ প্রেমে পড়ছে। কার প্রেমে পড়ছে বলতো? কবিতার প্রেমে পড়ছে, যার কারণে তার কাছে তোমার সুপুরুষের সুকণ্ঠ সঙ্গীত কবিতা, সত্য শব্দ কবিতা, মুক্ত শব্দ কবিতা, যেটাই দেখে কর্ষিত কণা ওইটাও তার কাছে কবিতা, যা দেখে সবই তার কাছে কবিতা। আবার বলতেছে যে কবিতা শুনতে জানে না, মনে করো তোমরা অবশ্য বলি না আমার বলে যে একথা কবিতা, তার কিন্তু আমি এই করে ফেলবো, ওই করে ফেলবো। এখন সেও বলতেছে যে কবিতা শুনতে জানে না তার এই হবে, তার ওই হবে, সে এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না। তার মধ্যে একটা ছিল হচ্ছে সে আজীবন কি থেকে যাবে, এটা আমরা সবাই জানি, অজ্ঞ ভীতু প্রাচীন, আজীবন কি থেকে যাবে, কৃতদাস থেকে যাবে। কি থেকে যাবে? কৃতদাস থেকে যাবে। ওকে ভাই আসো, এই যে দীর্ঘদেহী পুত্রগণ, ভাই তোমাদের দেখছো দীর্ঘদেহী পুত্রগণ, আমি তোমাদেরকে বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি। এই জায়গা থেকে আরো কোশ্চেন আসবে কিভাবে আমি তোমাদেরকে বলি, এই জায়গা থেকে আরো কোশ্চেন কিভাবে আসবে আমি তোমাদেরকে বলি। দেখো বলছে আমি আমার বোনের মৃত্যুর কথা বলছি, প্রশ্ন আসবে কার মৃত্যুর কথা বলছি, তোমরা ভাইকে বলো তো কার মৃত্যুর কথা কবি বলছে? বোনের মৃত্যুর কথা। এগেইন কোশ্চেন আসবে কার যুদ্ধের কথা বলছি? ভাইয়ের যুদ্ধের কথা। আমরা এই জায়গাতে আমাদের মধ্যে প্যাঁচ লেগে যায় কিন্তু, যে ভাইয়ের যুদ্ধ না ভাইয়ের মৃত্যু, বোনের যুদ্ধ না বোনের মৃত্যু। এখানে মাথায় রাখবা ভাইয়েরা সবসময় যুদ্ধ করে, বোনেরা যুদ্ধ করে না, বরঞ্চ পাক হানাদার বাহিনী বলো বা ব্রিটিশ বাহিনীরা বলো, তারা আমাদের বোনদেরকে কি করেছে বলতো? বোনদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে। সো এই কারণে বোনের মৃত্যু হবে, ভাইয়ের যুদ্ধ হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ভাইকে বলো তো কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা ক্লিয়ার? ওকে ফেন আসো। এরপরে দেখছো এই যে সশস্ত্র সুন্দর অনিবার্য অবধান হচ্ছে কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত হলো কবিতা, জীবস্তরিত প্রত্যেকটা মুক্ত শব্দ হলো কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ এটাও হলো কবিতা, সবই হলো তার কাছে কবিতা। ওকে ফেন আসো। আসো 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 আসো। এরপরে দেখো এই যে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার মধ্যে, আমাদের যখন
আবু জাফর ওবায়দুল্লাহ যখন কবিতার প্রেমে পড়ে তখন সে বলছে যে আমার কবিতাকে শুনতে জানে না, তার এটা হবে, তার ওইটা হবে, সে এইটা পারবে না, ওইটা পারবে না, কি কি পারবে না ভাই সব কিছু এক জায়গায় লিখে দিতে। দেখো, সে ঝড়ের আর্তনাদ শুনবে, সে বঞ্চিত হবে দিগন্তের অধিকার থেকে, সে আজন্ম কৃতদাস থেকে যাবে, সে নদীতে ভাসতে পারে না, সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, মায়ের কোলে সে গল্প শুনতে পারে না, সে সন্তানের জন্য মরতে পারে না, সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারবে না। আমরা এটা প্রত্যেকে একবার পড়বো, সরি প্রত্যেকে দুইবার করে পড়বো, দুইবার পড়ে আমাকে ডান বলো, কারণ এই জায়গা থেকে প্রশ্ন আসবে। আমি আবার বলতেছি, আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতা থেকে কোশ্চেন আসবে কোথায়? ঐতিহ্য, ওই যে প্রতীকগুলো যেগুলো আছে, শব্দার্থগুলো যেগুলো আছে, যে মানে কবির দৃষ্টিকোণ থেকে কবিতাগুলো কি, আর কবিতা যে শুনতে পারে না তার কি হবে, আর লাইন বেলেন, এর বাইরে আমার প্রশ্ন আসবে না। বলো, দুইবার করে পড়ে আমাকে ডান বলো। আর্লি কেউ নাই বেশা, দুইবার পড়ে ব্যাকে ডান বলো। আচ্ছা, একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে মনে হচ্ছে, এটা কি মানা যায়? ভাইকে একটু ডান বলো, সবাই পড়া শেষ হলো আমাকে একটু ডান বলো, সোনামন্দিরা পড়া শেষ হলো আমাকে একটু ডান বলো। এ নেট কি প্রবলেম করে? আচ্ছা, আমার এখানে নেটে প্রবলেম করতেছে। আচ্ছা, আমার এখানে নেট ডিস্টার্ব করতেছে, আমি জাস্ট একটু দেখে নিচ্ছি। নেট কি ডিস্টার্ব কি সবার এখানে নাকি শুধু আমার এখানে? ভাইকে বলো তো, নেট ডিস্টার্ব কি আমার এখানে না সবার এখানে? আমি একটু জাস্ট দেখে নিচ্ছি। লাইভ তো চলে, লাইভ তো এখনো কেটে যায়নি, বাট নেট দাঁড়ো আমি জাস্ট একটু চেক করে নিচ্ছি। মানে আমার এখানে একটু নেট একটু মনে হচ্ছে বেশি ডিস্টার্ব করতেছে। ভাই জাস্ট একটু মানে জাস্ট প্লিজ গিভ মি 1 মিনিট। তোমরা একটু জাস্ট এই জিনিসটা একটু পড়ো, এই জায়গা থেকে আমার প্রশ্ন আসবে। আমি জাস্ট একটু চেক করে নিচ্ছি, ভাই জাস্ট একটু মানে জাস্ট প্লিজ। ওকে, নো প্রবলেম, নেট প্রবলেম। আচ্ছা, আপনার স্যার ডান। হ্যাঁ, আমার এখানে মনে একটু, আমার মোবাইলে একটু নেট সমস্যা, গরিব তো এই কারণে। আচ্ছা, ওকে ফাইন, ওকে আসো তাহলে আমরা এরপর এমসিকিউতে যাচ্ছি। এরপর এমসিকিউ কি বললো? আসো 159 নাম্বারটা একটু আমরা প্রত্যেক আনসার করি। 159 বলো, যে কবিতা শুনতে জানে না সে কিসের আর্তনাদ শুনবে? এটা মাত্র পড়াইছি, দেখছো? যে কবিতা শুনতে জানে না তার কি কি হবে, এটা ভাই মাত্র পড়াইছি। বলো, যে কবিতা শুনতে জানে না তার কি কি হবে? বলো। দেখো, যে কবিতা শুনতে জানে না সে কিসের আর্তনাদ শুনবে? এটা আমরা সবাই জানি, কিসের বলো তো? ঝড়ের আর্তনাদ শুনবে। সে কিসের আর্তনাদ শুনবে? ঝড়। এটা মাত্র দেখছি আমরা। আসো 160 নাম্বারটা, সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে হলে কি করতে হবে বলো তো? পড়ালেখা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ইতিহাস জানতে হবে, কবিতা শুনতে হবে। দেখছো, মাত্র আমরা পড়ছি যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারে না, তারপরে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে হলে কবিতা শুনতে হবে। সিম্পল। দেখছো, এই জায়গাগুলো থেকে আমার কোশ্চেন আসবে। রিপিট সোনামণিরা, এই জায়গাগুলো থেকেই আমার প্রশ্ন আসবে। ওকে, আসো এরপর 163 নাম্বারটা আনসার করো। পরশুরাম কার বৈমাত্রীয় জ্যৈষ্ঠ ভ্রাতা? বলো তো, এটা একটা আনসার করো। 163 নাম্বার, এটা বিদ্রোহী কবিতা শব্দার্থ থেকে আসছে, আমি একটু দেখে নিচ্ছি। বলো 163 নাম্বারটা আনসার করো। আমরা প্রত্যেকে 163 নাম্বারটা আনসার করি। আমি পড়াই 163 নাম্বারে, ওদের আনসারও 160। মানে বুঝলাম না, তোমাদের কমেন্টটা তো স্লো কেন? আমি এমসিকিউ গুলোতে যাওয়ার আগে আনসার করবা, তোমরা এমসিকিউ গুলোতে যাওয়ার আগে আনসার করবা, এমসিকিউ গুলোতে যাওয়ার আগে আমরা আনসার করবো। বলো, এই জায়গাটা আমরা একটু দেখে শুনে আনসার করবো। না পারলে বলবো যে ভাই পারি না, তাহলে তোমরা শিখতে পারবা। না পারলে বলবো ভাই পারি না। ওকে আসো, ওকে আসো। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, পরশুরাম কার বৈমাত্রীয় জ্যৈষ্ঠ ভ্রাতা? এখানে মাথায় রাখবা, পরশুরাম হলো শ্রীকৃষ্ণের বৈমাত্রীয় জ্যৈষ্ঠ ভ্রাতা। তাহলে পরশুরাম কার বলতো? পরশুরাম হলো আমার শ্রীকৃষ্ণের বৈমাত্রীয় জ্যৈষ্ঠ ভ্রাতা। এখানে আসো এরপরে 164 নাম্বারটা, বিদ্রোহী কবিতায় প্রণব নাম বলতে কি বুঝেছে? আমরা যারা কবিতাটা খুব ভালো করে পড়ছি, প্রণব নাম এটা শব্দার্থ থেকে আসছে। প্রণব নাম মানে হচ্ছে ওঙ্কারের ধ্বনি, অর্থাৎ আজরাইল বা ইসরাফিল যখন হুঙ্কার দিবে ওই ধ্বনিটা হচ্ছে প্রণব নাম বা ওঙ্কারের ধ্বনি বলা হয়। কেমন? ওকে ফাইন। আসো এখন এই জায়গা থেকে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করবো, দেখি এটা কে পারো। দাঁড়াও, আমি জাস্ট একটু শিওর হয়ে নিচ্ছি। এটা ভাই জাস্ট একটু শিওর হচ্ছে। ওকে ফাইন। আসো তোমাদেরকে আমি এই কোশ্চেনটা করি, দেখি তোমরা এটা ভাইকে আনসার করো। সেটা হলো তোমরা একটু বলো তো, শ্রীকৃষ্ণের
প্রশ্নটা কি? প্রশ্ন হলো শ্রীকৃষ্ণের বৈমাত্র জ্যৈষ্ঠ ভ্রাতা কে? নাম্বার 1 অপশন, 1 নম্বর হচ্ছে বলরাম, নাম্বার 2 হচ্ছে তোমার কি ওই যে এটা পরশুরাম। বলো কোশ্চেন যদি এভাবে থাকে কি আনসার দেবে বলো? শ্রীকৃষ্ণের বৈমাত্র জ্যৈষ্ঠ ভ্রাতাকে, এক নাকি দুই ভাইকে বলো। কোশ্চেন আমার এটা, আবার আনসার করো, এটা যে পারবে সে লিজেন্ড। ভাইকে আনসার করো একটা, আর্লি আর্লি আর্লি। এটা আমরা একটা আনসার করি, বলো বল, 1 নাকি 2? বলরাম, ওকে ফাইন, ওকে ওকে ওকে। বাকিদের আনসার ওকে 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 বলরাম, ওকে ফাইন, ওকে ওকে ওকে। আমরা মোটামুটি সবাই আমরা কি আনসার দিছি? বলরাম আনসার দিছি। আসো এখন সবাই কি চিন্তা করছে জানো? সবাই চিন্তা করছে যেহেতু এই কোশ্চেনে শ্রীকৃষ্ণের বৈমাত্র জ্যৈষ্ঠ হচ্ছে পরশুরাম, তাহলে এখন ফরের কোশ্চেন আর পরশুরাম হইতো না, ফরের কোশ্চেন কি হবো? বলরাম হইব। যারা যারা বলরাম আনসার দিছি আর যারা যারা পারি না, মনে মনেও পারি না, যারা যারা আনসারও দিই নাই, আমরা প্রত্যেকে কানে ধরবো, প্রত্যেকে কানে ধরে কানটারে 10 সেকেন্ড টানবো। যদি না টানো, কারণ তুমি ভুল করছো, তুমি ভুল করছো, যদি তুমি না টানো তুমি ভার্সিটি চান্স পাবো না, তোমার এইচএসসি ভালো রেজাল্ট হবে না। ভুল করছো, আমি কষ্ট করে তোমার আগে পড়াইছি, পারো নাই, বাসায় পড়ো নাই, তার শাস্তি স্বরূপ 10 সেকেন্ড কান টানবা। টানো, 1 2 3 4 5। কান না টানলে চান্স পাবো না। 6 7। কান মানে কি এমনি টানো না, জোরে টানো, সিঁড়ি ফেলে যাতে লাল হয়ে যায় একবারে, মানে একবারে 1 ইঞ্চি জোরে। 7 8। টানো টানো টানো, আমি কিন্তু এখনো 10 বলি নেই। 9 9। আচ্ছা আরেকটা জিনিস, কিন্তু যারা 1 আনসার দিছ বা 2 আনসার দিছ, উভয়ের এই কান টানো। আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি। যারা পরশুরাম বলছো বা যারা বলরাম বলছো, উভয়ের এই কান টানো। আবার 1 2 3 4 5 6 7 8 9। কান না টানলে চান্স পাবি না, একবার অগ্রিম ঘোষণা। কান না টানলে চান্স পাবি না একটাও। টানো, আমি এখনো 10 বলি নেই, কিন্তু আমি এখনো 9-এর মধ্যে আটকে আছি। টানো টানো টানো, কমেন্ট না করে জোরে জোরে টানো, একবার টানতে টানতে ছোলাই ফেলো কান। 9.5 9.75 9.85 9.90 10। ওকে, আবার কানটা ছাড়ো। এখানে আনসার হচ্ছে আমার বলরামও সঠিক, পরশুরামও সঠিক। অর্থাৎ এই শ্রীকৃষ্ণের বৈমাত্র জ্যৈষ্ঠ ভ্রাতা দুইজনই, বলরামও আমার শ্রীকৃষ্ণের জ্যৈষ্ঠ ভ্রাতা, পরশুরামও আমার শ্রীকৃষ্ণের জ্যৈষ্ঠ ভ্রাতা। আনসারটা কি পাইছো? পাইছো। হাদা সারা কি করছো না ভাবছো? এখানে যেহেতু পরশুরাম, পরেরটাতে বলরাম, এই হাদা সারা কি সুফিয়ান ভাইয়ের ক্লাসে খাটে না কেমন? আসো আসো, এরপরে তাহলে আমার এখানে কি হবে দেখো, এই জায়গাটা যদি শব্দার্থটা তোমরা পড়তা, তাহলে এই কোশ্চেনটা জীবনে ভুল করতে না। আসো দেখো, শব্দার্থটা একটু ভালো করে পড়ে নি। নেহারি মানে কি? বিদ্রোহী কবিতার, বিশেষ করে বিদ্রোহী কবিতার প্রশ্নের 2 জায়গায় থেকে মাথায় রাখবা। নাম্বার 1 শব্দার্থ, নাম্বার 2 লাইন ব্যালেন্স। কবিতার ব্যাখ্যা যদি নাও জানো সমস্যা নাই, শব্দার্থগুলো যে পারবে তার 50% কবিতা ওকে। নাম্বার 2 যে লাইন ব্যালেন্স গুলো পড়বে। আসো এখন দেখো, নেহারি শব্দের অর্থকে প্রত্যক্ষ করে বা দেখে পড়ো। নটরাজ মানে কি? নটরাজ হচ্ছে মহাদেবের আরেক নাম। নটরাজ কার আরেক নাম বলো তো? নটরাজ হচ্ছে মহাদেবের আরেক নাম। নাম্বার 3 টর্পেডো কি? টর্পেডো হচ্ছে ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য একটা যন্ত্র, মানে ডুবোজাহাজ থেকে যে যন্ত্রটা নিক্ষেপ করেছে অ্যাটম বোমার মতো, এটাকে বলে কি? টর্পেডো। ভীম মানে কি? ভীম মানে ভীষণ ভয়ানক, বা পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব। এটা আমার পরীক্ষা আসে। তাহলে ভীম কি? প্রত্যেকে ভাইকে কমেন্টে বলো তো, ভীম কি? প্রত্যেকে কমেন্টে লেখো, এটা পরীক্ষা আসবে। ভীম হচ্ছে আমার পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব, যাকে বলে আমার ভীম। ওকে, এই যে ধৈর্যটি, ধৈর্যটি হচ্ছে আমার শিব বা মহাদেবের আরেক নাম। তাহলে তুমি দেখছো মহাদেবের একটা নাম হচ্ছে নটরাজ, আরেকটা নাম হচ্ছে আমার ধৈর্যটি। ইন্দ্রাণী সুত মানে কি? দেখো আমি তোমাকে এখানে বলি,
ইন্দ্র একজন ব্যক্তি, তার স্ত্রীর নাম হচ্ছে ইন্দ্রাণী, আর সুত মানে হচ্ছে পুত্র, মানে ইন্দ্রাণীর পুত্র। ইন্দ্রাণীর পুত্রের নাম কি? ইন্দ্রাণীর পুত্রের নাম হচ্ছে জয়ন্ত। ইন্দ্রাণী পুত্রের নাম কি? ইন্দ্রাণী পুত্রের নাম হচ্ছে জয়ন্ত। আর হু ইজ ইন্দ্রাণী? ইন্দ্রাণী মানে হচ্ছে শচী। ইন্দ্রাণী মানে কি? মানে ইন্দ্রাণী মানে হচ্ছে ইন্দ্রের স্ত্রী, এবং তার আসল নাম হচ্ছে আমার শচী। তাহলে ইন্দ্রের স্ত্রীর আসল নাম কি বলতো? শচী। শচী। আসো এরপরে দেখো বেদুইন। বেদুইন হচ্ছে আরব দেশের একটা যাযাবর জাতি। এরপরে নিদাগ মানে কি? এটা প্রত্যেকে ভাইকে বলো, এটা অনেক গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে প্রায় আসে। নিদাগ মানে কি? গ্রীষ্ম বা তিয়াসা। এরপরে দেখো পরশুরাম। দেখছো পরশুরামকে বিষ্ণুর ষষ্ঠ অবতার বা শ্রীকৃষ্ণের বৈমাত্র জ্যৈষ্ঠ অবতার। আবার দেখো বলরাম কি? এই বলরামও হচ্ছে শ্রীকৃষ্ণের বৈমাত্র জ্যৈষ্ঠ অবতার। তাহলে দেখছো বলরাম এবং পরশুরাম দুজনেই আমার শ্রীকৃষ্ণের বৈমাত্র জ্যৈষ্ঠ অবতার। হল কি? হল মানে হচ্ছে লাঙ্গল, এবং এটা কার অস্ত্র? এটা হচ্ছে বলরামের অস্ত্র। তাহলে হল কার অস্ত্র? প্রত্যেকে ভাইকে বলতো। হল কার অস্ত্র? প্রত্যেকে ভাইকে বলতো। হল কার অস্ত্র? আমরা সবাই জানি হল হচ্ছে আমার বলরামের অস্ত্র। ভালে মানে কি? কপালে। ওই যে এক মানে এক হাতের রণতুর্য, আরেক হাত তোমার ভালে ভালে চাঁদ কপালে, একটা লাইন আছে না তোমার, ওই যে কপালে হচ্ছে তোমার সূর্য, আর হাতে সাথ ভালো সূর্য, এরকম একটা লাইন আছে দেখবা। ওকে ফ্যান আসো এরপরে তাহলে বলো এই শব্দার্থগুলো পড়ালে আমাকে ডান লেখো। এই মানে বিদ্রোহী কবিতার 50% এই শব্দার্থের উপর ডিপেন্ড করে, যে এই শব্দার্থগুলো পারবে তার বিদ্রোহী কবিতার 50% এখানেই ইতি। বলো শব্দার্থগুলো আমরা ক্লিয়ার? আই থিঙ্ক আমরা প্রত্যেকে ক্লিয়ার। শব্দার্থগুলো ক্লিয়ার হলে আসো এখন এই জায়গায় আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আমি তোমাদেরকে জাস্ট কবিতাটা দেখাচ্ছি, এই যে দেখো তোমার, এই যে দেখো ওঙ্কার, এই বিষয় ওঙ্কার মানে কি? ওঙ্কার মানে হচ্ছে ওঙ্কার ধ্বনি। ঈশান কোণ থেকে সিংহের মধ্যে যে ধ্বনি তো ফুৎকার দিব, ওইটাকে বলে ওঙ্কার। কেমন? ওকে ফ্যান আসো। ওকে 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 আসো এরপরে দেখো তো 165 নাম্বারটা আমরা আনসার করি। 165 এবং 66 নাম্বারটা পুরাণ কাহিনী অনুসারে পরশুরামকে, দেখছো আবার পরশুরাম মাত্র তোমাদেরকে পড়াইছি, এবার যদি না পারো তোমাদের চামড়া তুলে নিবা আমরা। মানে হঠাৎ করে স্টুডেন্ট এত কমে গেল কেন? কি কাহিনী রে? হঠাৎ করে স্টুডেন্ট কমে যাচ্ছে কেন? আসো পুরাণ কাহিনী অনুসারে পরশুরামকে এটা মাত্র পড়াইছে। বলো সপ্তম অবতার, শিবের দ্বিতীয় অবতার, দেবতা? নো, বিষ্ণুর ষষ্ঠ অবতার। বিষ্ণুর ষষ্ঠ অবতার। 166 নাম্বারটা সুদ শব্দের অর্থ কি? মাত্র তোমাদেরকে দেখেছি। বলো সুদ শব্দের অর্থ কি? এটা মাত্র তোমাদেরকে দেখেছি। বলো সুদ শব্দের অর্থ কি? মাত্র তোমাদেরকে দেখেছি। দেখো সুদ মানে হচ্ছে আমার পুত্র। পুত্র তুমি কোথায়? সুদ মানে হচ্ছে আমার পুত্র। ওকে ফ্যান আসো এরপর 167 নাম্বারটা আমরা আনসার করি। 167 নাম্বারটা আমরা আনসার করি। কত সালে অগ্নিবীণা কাব্যটির 100 বর্ষ পূর্ণ হয়? দেখে এটা তোমরা নিজে আনসার করো তো। অগ্নিবীণা কাব্যের 100 বর্ষ পূর্ণ হয় কত সালে? মাথায় রাখবা অগ্নিবীণা কাব্যটি সংকলিত হয় কত সালে? 1922 সালে। কত সালে? 1922 সালে। কত সালে? 1922 সালে। এবং তাহলে 100 বর্ষ কত হবে? 2022। 100 বর্ষ কত হবে? 2022। নাও কোশ্চেন ভাইকে বলতো অগ্নিবীণা এটা তো একটা কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতাটার নাম কি ভাইকে বলতো? এই কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতাটার নাম কি ভাইকে বলতো? এই কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতার নাম কি? আমি তোমাদের থেকে দেখতে চাই, আমি এটা তোমাদের থেকে আনসারটা নিতে চাচ্ছি ভাই, এটা তোমাদের থেকে আনসারটা নিতে চাচ্ছি। ভাইকে বলো, ভাইকে বলো, ভাইকে বলো, ভাইকে বলো, বলো 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 এই কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতার নাম কি? তোমরা কে কে বলতে পারবা? দ্বিতীয় কবিতাটার নাম কি? আমরা সবাই জানি দ্বিতীয় কবিতা কোনটা বলো তো? দ্বিতীয় কবিতা কোনটা বলো তো? দ্বিতীয় কবিতা হচ্ছে আমার বিদ্রোহী কবিতা। দ্বিতীয় কবিতা কোনটা বলো তো? বিদ্রোহী কবিতা। দ্বিতীয় কবিতা কোনটা? বিদ্রোহী কবিতা। অ্যাগেইন কোশ্চেন তোমাদের কাছে, এই কোশ্চেন যে পারবে তাকে আমার বুক ভরা ভালোবাসা থাকবে। বিদ্রোহী কবিতাটা কোন পত্রিকায় সংকলিত হয়? কে কে বলতে পারবা ভাইকে বলো তো? বিদ্রোহী কবিতাটা কোন পত্রিকায় সংকলিত? আমি তোমাদের থেকে আনসার নিচ্ছি। বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় সংকলিত? বলো বিদ্রোহী কবিতাটা কোন পত্রিকায় সংকলিত? ভাইকে বলো বিদ্রোহী কবিতাটা কোন পত্রিকায় সংকলিত? আমি তোমাদের থেকে দেখতে যাচ্ছি বিদ্রোহী কবিতাটা কোন পত্রিকায় সংকলিত হয়? বলো। সাব্বাস, ফার্স্ট আনসার দিয়েছে তাকিয়া হক, এক বুক ভালোবাসা। কেমন? তাকিয়া হক, এক বুক ভালোবাসা। ওকে ফ্রেন্ড আসো দেখো এটা হচ্ছে আমার বিজলি পত্রিকা। কোন পত্রিকা বলো তো? বিজলি পত্রিকা। কোন পত্রিকায়? বিজলি পত্রিকা। এটা আমরা অনেকেই জানিও না, কবি পরিচিতির মধ্যে দেখবো ওখানে মাঝামাঝি আছে যে বিদ্রোহী কবিতাটা আমার সাপ্তাহিক বিজলিতে প্রকাশিত। ওকে ফ্রেন্ড আসো দেখছো একটা এমসিকিউর বিশ্লেষণ। এরপরে বিদ্রোহী কবিতায় অরফিয়াসের ফিতাকে, এখানে মাথায় রাখবা, এই কারণে বলছি শব্দার্থগুলো খুব ভালো করে পড়তে হবে। শব্দার্থগুলোর মধ্যে তুমি দেখবা যখন অরফিয়াস সম্পর্কে লেখা আছে তখন বলা আছে অরফিয়াসের পিতাকে ইগ্রাস।
ওরপিয়াসের পিতাকে ইগ্রাস। ওকে ফাইন, এগুলো আমরা মনে রাখবো, ওরপিয়াসের পিতাকে ইগ্রাস। ওকে আসো, এরপরে দেখো এখন এই ইনফরমেশন গুলো আমরা প্রত্যেকে একবার করে পড়বো। দেখো কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা কত সালে, মানে এটা প্রথম কাব্যগ্রন্থ কোনটা? অগ্নিবীণা থেকে সংগৃহীত হয়েছে। কত খ্রিস্টাব্দে? 1922 খ্রিস্টাব্দে। দেখো অগ্নিবীণার দ্বিতীয় কবিতা, সব পড়াইছি, সাপ্তাহিক বিজলিতে প্রকাশিত হয়। কোন ছন্দে? মাতার বিদ্যা ছন্দ। একবার পড়াইলে ব্যাকে ডান বলো, একবার পড়াইলে ব্যাকে ডান বলো, একবার পড়াইলে ব্যাকে ডান বলো, বলো পড়া হইলে ব্যাকে ডান বলো। পড়া হলে ব্যাকে ডান বলো। প্রশ্ন আসলে আমার এগুলো থেকে আসবে, এর বাইরে ইনশাল্লাহ আসবে না। এরপরে হচ্ছে আসো 169 নাম্বার, দেখছো মাত্র তোমাদেরকে ভাই যেটা দেখাইছি নিদাগ শব্দটার থেকে বল 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 বল, আমরা মাত্র পড়াইছি নিদাগ। নিদাগ মানে কি? আমরা বলি না, নিদাগ মানে হচ্ছে একটা যে তিয়াসা বলে, এটাকে তিয়াসা আমরা বলি না, আমার প্রচুর পানির তিরেসা লাগছে, আমরা বলি কি বলি না বলো? প্রচুর পানির তিরেসা লাগছে। এই তিরেসা মানে কি? কখন লাগে? আমাদের গ্রীষ্মকালে। তো এই কারণে নিদাগ মানে হচ্ছে তোমার কি? গ্রীষ্ম। 170 নাম্বারটা, রণতুর্য কিসের প্রতীক? এটা কি প্রেমের প্রতীক, মুক্তির প্রতীক, যুদ্ধ নাকি বিদ্রোহ? ওই যে এক হাতে বা মোমো, এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর আরেক হাতে রণতুর্য। এখানে বাঁশের বাঁশুরি মানে কি? মানে এক হাতে আমার বাঁশের বাঁশুরি। এখন তুমি দেখো বাঁশের বাঁশুরি দ্বারা কি করি, মানে তুমি দেখো বাঁশি দ্বারা আমরা কি করি? মারামারি করি না। বাঁশি দ্বারা বাঁশি বাজালে কি মানে এভাবে বাঁশি বাজালে, দেখো যখন দেখবো একটা ছেলে বাঁশি বাজায়, দেখবা প্রচুর মেয়েরা তার পিছনে ঘুরে, উফ ছেলেটা কি সুন্দর বাঁশি বাজায়, দেখবো অরিজিৎ সিং এত সুন্দর, তার ইয়ের কণ্ঠের পিছনে অনেক মেয়েরা পাগল। এখন এই যে বাঁশি মানে হচ্ছে আমার প্রেমের প্রতীক, আর আরেক হাতের রণতুর্য মানে কি? রণতুর্য দিয়ে কি করে? এটা হচ্ছে যুদ্ধের প্রতীক। যুদ্ধ না মানে প্রতিবাদ, এরকম কিছু বুঝেছো? ওকে ভাই আসো, এখানে আমরা অনেকে এখন কি আনসার দেবো? যুদ্ধ দেবো। বাট না, এই কারণে ভাই মাত্র যখন বলছি এটা যুদ্ধের প্রতীক না, যুদ্ধ না, এটা হচ্ছে বিদ্রোহের প্রতীক। মানে এটাতে তোমার বিদ্রোহ ঘোষণা করছে, যদি তোমার বিদ্রোহটা এক প্রকার যুদ্ধ, বাট কবিতার মধ্যে স্পষ্ট লেখা আছে বিদ্রোহের প্রতীক। সো আমি এখানে চাইলেও যুদ্ধ আর দিতে পারবো না, বাট বিদ্রোহ তো এক প্রকার যুদ্ধ, তাই না? আসো, ওকে ভাই আসো, তাহলে এটা আনসার কি হবে? বিদ্রোহের প্রতীক। আরো একটা সহজ তোমাকে আমি দিই, যদি মনে করো কোনো কোশ্চেন দেখো উক্ত মনে করো তোমার লেখা আছে যে বিদ্রোহী কবিতার কোন দিকটি প্রকাশিত আছে, মনে করো অপশনে তোমার সংগ্রাম আছে, বুঝো ভালো করে বুঝো, এটা হচ্ছে শর্টকাট টেকনিক। অপশনে তোমার সংগ্রাম আছে, অপশনে তোমার যুদ্ধ আছে, অপশনে তোমার বিদ্রোহ আছে। সহজে মাথায় রাখবা বিদ্রোহী কবিতার মধ্যে আনসার আমার বিদ্রোহ হবে, এ একবার সহজ টেকনিক। বিদ্রোহী কবিতার মধ্যে আমার আনসার আমার বিদ্রোহী হবে, এটা আমরা একটু মাথায় রাখবো, এটা হচ্ছে শর্টকাট টেকনিক। কেমন? আসো এরপরে দেখো তো, এই যে দেখো এখন তোমাদেরকে আমি বিদ্রোহী কবিতার ইম্পর্টেন্ট যত তোমার এমসিকিউ বা ইনফরমেশন যেগুলো আছে আমার পরীক্ষায় আসার মতো, এইগুলো একটু তোমাদেরকে দিতে। দেখো এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য, এর মাধ্যমে কবির ডাবল সত্তা প্রকাশ পেয়েছে। ডাবল সত্তা মানে কি? এক হাতে বাঁশের বাঁশুরি, এটা দ্বারা বুঝেছে সে খুব প্রেমিক পুরুষ। এখন দেখো তো, মানে তুমি দেখবে যারা খুব প্রেমিক পুরুষ বা যারা মনে করো একটু রোমান্টিক বয়, ওরা কখনো দেখবা মানে ধমক দেয় না, বা ওরা কখনো মনে করো মারামারিতে লিপ্ত হয় না। মানে ওয়ান কাইন্ড অফ, আমি তোমাদেরকে বলি, আমার কাছে জীবনে দেখছে একটা স্টুডেন্ট বলছে এই তোমার মারি ফেলবো, তোমার ব্যান করে দেবো, একটা বাজে কমেন্ট করবো তো তোমাদের এই করে ফেলবো সেই করে ফেলবো, একবার মনে করো মানে স্কুলের কড়া টিচার যেরকম হয় ওরকম কি আমার কখনো দেখছো? আসো, আবার দেখবো তোমাদের রাহান ভাই, ও সবসময় কি করবে? ক্লাস না করতে মন চায়, ক্লাস না করতে মন চায়, যাও বের হয়ে যাও, ক্লাস করা লাগবে না, তো উল্টা পাল্টা কমেন্ট করবে, যাও বের হয়ে যাও, তোমার ক্লাস করতে মন চায়, যাও বের হয়ে যাও। মানে এখন দেখো যে কড়া সে প্রেমিক হয় না, যে একটু প্রেমিক সে কড়া হয় না। বাট এই এক লাইনের মধ্যে কবি বলতেছে এক হাতে তার বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। সে এক হাতের বাঁশের বাঁশুরি মানে কি? সে বুঝেছে আমি যেমন প্রেমিক পুরুষ, আবার আমি কিন্তু বিদ্রোহীও কবি। এই যে তার একটা ডাবল সত্তা প্রকাশ পেয়েছে। বাঁশের বাঁশুরি মানে প্রেমের প্রতীক, রণতুর্য মানে বিদ্রোহীর প্রতীক। এই জায়গা থেকে আমার কোশ্চেন আসবে। ওকে বেন আসো, এরপরে দেখো এই বাকিগুলো আমরা একটু পড়ে নেবো। কেমন? কবির মধ্যে তিনি পিনাক পানির কি ডমরু ত্রিশল। কেমন? বাকি মানে বিদ্রোহ কবিতার যে ইনফরমেশন গুলো আমার পরীক্ষাতে আসে এগুলো ভাই দিয়ে দিস। আসো এরপরে 171-72 নাম্বারটা আমরা আনসার করবো। বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকা প্রকাশিত হবে? মাত্র বলছি, বলো 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 বলো, মাত্র বলছি বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? আমরা সবাই জানি সাপ্তাহিক বিজলি। 172 বিদ্রোহী কবিতা কবি নিজেকে কার মতো খেপা বলেছেন? ওই যে কার মতো খেপা বলেছেন বলো? খেপা দুর্বাসা একটা লাইন আছে না, খেপা দুর্বাসা, তাহলে কার মতো খেপা বলেছেন? খেপা দুর্বাসা। ওকে ফাইন, আসো 172-173 নাম্বারটা আনসার করো। আসো এই দেখছো কই 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 দেখো, আমি তোমাদেরকে এখানে বিদ্রোহী কবিতা যত ইনফরমেশন আছে সব একসাথে দিয়ে দিচ্ছি। দেখো
দেখো জাস্ট এগুলো প্রত্যেকে একবার পড়ে ব্যাকে ডান বলো, প্রত্যেকে একবার পড়ে ব্যাকে ডান বলো। বিদ্রোহী কবিতা অনুসারে কবি কি? কবি উদাসীর উন্মন্মন, কবি অবমানীদের মরম বেদনা, কবি বিধবার বুকের ক্রন্দন শ্বাস। আবার কবি কবে শান্ত হবে? যেদিন উৎপীড়িতদের ক্রন্দন রোল আকাশে বাতাসে দনিবে না, অত্যাচারীদের খড়গ কৃপার বিম্রণ ভূমিবে না। আবার কবি মানে প্রেমিক সত্তার পরিচয় বহনকারী চরণ কি? মানে কবি যে আসলে প্রেমিক পুরুষ কিভাবে বুঝছি? অরফিয়াসের বাঁশরি, শ্যামের হাতের বাঁশরি, কারণ হাতের মধ্যে বাঁশি যার থাকে সে নিশ্চয়ই একটু রোমান্টিক বয়। হ্যাঁ, আবার প্লে বয় বলে দিও না, রোমান্টিক বয়, বাঁশি বাজায় ভালো, এটা তার প্রেমিক সত্তার প্রকাশ পাচ্ছে। কেমন? আমরা এগুলো জাস্ট পড়ে ব্যাকে ডান বলো, ডান 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 ডান, আই থিঙ্ক ডান। ওকে ফেন, আসো এরপর আমরা যাচ্ছি। এরপরে দেখো বাকিগুলো, এগুলো একটু পড়ো, এগুলো একটু পড়ো, পড়ে ব্যাকে ডান বলো। কবি নিয়ম কানুন না মানার কারণ কি? এগুলো জাস্ট একটু পড়ো। কবি নিজেকে তুলনা করেছেন কিসের সাথে? খেপা দুর্বাসার সাথে, শ্যামের বাসির সাথে তুলনা করেছেন। উল্লেখিত পরশুরাম, এই দেখছো এক পরশুরাম সম্পর্কে কি কি ইনফরমেশন আমার এই কবিতা দেওয়া আছে? সে বিষ্ণুর ষষ্ঠ অবতার, সে যমদগ্নি ও রেণুকার পঞ্চম পুত্র, সে 21 বার ক্ষত্রিয়দের নিধন করেন। বলো এই পরশুরাম সম্পর্কে ইনফরমেশন গুলো আমার পরীক্ষা আসবে। পড়ে ব্যাকে ডান বলো, ডান 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 ডান। একজন বলছে ডন, ডন মেরিকা জন, জন মেরিকা ডন। কেমন? ওকে ভাই, আসো এরপরে দেখো তো আমরা পরে ইনফরমেশন গুলো যাচ্ছে। আসো মানে এই তোমাদেরকে জাস্ট এই বিদ্রোহী কবিতার যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি এক জায়গায় দিয়ে দিচ্ছি। দেখো এর বেড়ে আসবে না ইনশাল্লাহ। কবি উন্নত শির দেখে কে মাথা নত করছে? হিমাদ্রি বা হিমালয়। কবি নিজেকে ঘোষণা দেন কিসের সাথে? বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী পুত্রের সাথে। কবির মোহা অঙ্কের কি? ইসরাফিলি সিঙ্গার। কবি নিজেকে কার শিষ্য দাবি করেছেন? দুর্বাসার শিষ্য বিশ্বামিত্র মুনির, বা শুধু বিশ্বামিত্র বললেও হবে। কবি নিজে কিসের সাথে তুলনা করেছেন? এগুলো জাস্ট একটু আমরা পড়ে নেবো। কেমন? মানে ইনফরমেশন গুলো এক জায়গায় দিয়ে দিছি। এরপরে দেখো জাস্ট একবার পড়ে নাও, আমি জাস্ট পড়াচ্ছি না। 1 2 3 4 5 আই থিঙ্ক তোমরা পড়ে ফেলছো। পড়লে ভালো, না পড়লে আরো ভালো। আসো এরপরে দেখো এইগুলো আমার পরীক্ষা আসবে। দেখো এটা আমরা সবাই একটু ভালো করে পড়বো। দেখো কবি নিজেকে যার যা কিছু বলছেন, যার যা কিছু বলছেন। দেখো কবি নিজেকে কি কি বলছেন? কবি নিজেকে বলছেন ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার। কবি বলছে আমি পিনাক পানিক ডমরু ত্রিশূল। কবি বলছে আমি ধর্মরাজের দণ্ড, আমি বিশ্বামিত্রের শিষ্য, আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস, আমি হুতাশীর হা হুতাশ, আমি গৃহহারা পথিকের বঞ্চিত ব্যথা, অবমানীদের মরম বেদনা, পথিক কবির গভীর রাগিনী, মরুর নির্জর, অরফিয়াসের বাঁশরি, শ্যামের হাতের বাঁশরি, পরশুরামের কঠোর কুঠার, বলরামের কাদের হল বা লাঙ্গল। এগুলা কবি নিজেকে বলছেন যে আমি এইটা, আমি ওইটা। এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। একবার পড়ে ভাইকে বলো দুইটা লাভ দাও। পড়ার শেষে ভাইকে দুইটা লাভ দাও। মানে লাভ মানে হচ্ছে লাভ, LOVE, লাভ। এটা আবার এমন না যে ছাদ থেকে লাভ দিতেছো। পড়ার শেষে ভাইকে দুইটা লাভ দাও। কেমন? এই জায়গা থেকে আমার ইনশাল্লাহ প্রশ্ন আসবে। এই ঝাপসা দেখা যায়, নেট ডিস্টার্ব করতেছে, কি করা যায় কত? নেট তো নেট, কি আর বলবে, কি বলো, কি শুনে কারো কথা? আসো ইন্টারেস্টিং আছে কিন্তু আজকে, কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে রোস্ট করা হবে। আসো ওকে ফাইন। এরপরে আসো। এরপরে দেখো নজরুলের, আমি তোমাকে আরেকটা, যেহেতু বিদ্রোহী কবিতা কে লিখছেন? নজরুল। তো নজরুলের এই ইনফরমেশনগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমাদেরকে কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক এগুলো তোমাদেরকে শিখেছে। আসো এখন নজরুলের যাহা কিছু প্রথম, অর্থাৎ তার প্রথম গল্প কোনটা, প্রথম কবিতা কোনটা, প্রথম গ্রন্থ কোনটা, প্রথম নাটক কোনটা, প্রথম উপন্যাস কোনটা, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটা, প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটা, এগুলো আমরা মনে রাখবো। এই জায়গাতে তার প্রথম গল্প কোনটা, এটা হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী, এটা প্রায় সময় পরীক্ষাতে আসে। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটা, এটাও আমার পরীক্ষাতে আসে। সো এই দুইটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রথম গল্প আর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, এই দুইটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট। আর প্রথম কবিতা কোনটা, এটাও আমার ইম্পর্টেন্ট। সো আমরা এগুলো একটু প্রত্যেকে একবার পড়ে, আমরা আবার বলো, প্রত্যেকে একবার পড়ে এবার আমাকে একটা ব্ল্যাক লাভ দাও, একটা ব্ল্যাক লাভ দাও। বলো এটা একবার পড়ালো, আমাকে ব্ল্যাক লাভ দাও। এই জায়গা থেকে আমার প্রশ্ন আসবে, একটা ব্ল্যাক লাভ দাও। বলো আই লাভ ইউ ড্রিঙ্ক। আহারে ভাবছে আমারে বলছে, এখন বলতেছে ড্রিঙ্কের কথা। আহা ওকে, আমরা এটা পড়ছি। ওকে ফাইন, ওকে 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 আসো তাহলে। এরপরে আমরা এরপরে যাচ্ছি, তারপরে কিরে আছে। আসো সোনার তরী,
173 এবং 174 নাম্বারটা আনসার করে। সোনার তরী কবিতায় সোনার দান বলতে কি বোঝানো হয়েছে, দ্যাট মিনস প্রতীকী অর্থে কি বোঝানো হয়েছে এটা আমরা সবাই জানি। প্রতীকী অর্থে সোনার দান বলতে অর্থাৎ কবির সৃষ্টকর্ম বা কবির সাহিত্যকর্মগুলোকে বোঝানো হয়েছে। এটা আমরা গতকালকে পড়ছি, অর্থাৎ কবির জীবনের সৃষ্টকর্ম বা সাহিত্যকর্মগুলোকে বোঝানো হয়েছে। কেমন? আসো 174 নাম্বার সোনার তরী কবিতায় উল্লেখিত সময়, গতকালকেও বলেছিলাম কবিতা থেকে কোন সময়, কোন মাস, কোন ঋতু, কোন কাল, এই কোন ফলের কথা উল্লেখ আছে, কোন সময়ের কথা উল্লেখ আছে, এই জায়গাগুলোতে প্রশ্ন আসে। এখন সোনার তরীর মধ্যে কোনটা আছে? ওই যে প্রভাত বেলা, প্রভাত বেলা। তাহলে প্রভাত কি এখানে আছে? প্রভাত নাই। প্রভাত মানে কি? সকাল। সো এখানে কোনটা হবে? সকাল আনসার হবে। ক্লিয়ার? ক্লিয়ার নাকি ভেজাল আছে? ক্লিয়ার নাকি ভেজাল আছে? আসো ফাইন, এসো। এই যে দেখো, এটা তোমাদেরকে গতকালকে পড়াইছিলাম, এই যে প্রতীক অর্থে ব্যবহৃত হয়। সোনার দান মানে কর্মের প্রতীক বা কবির সৃষ্ট কর্মগুলা। বাঁকা জল কালস্রোতের প্রতীক। ছোট খেল সমগ্র জীবন বা ছোট্ট এই দুনিয়া। কৃষক শিল্প স্রষ্টা বা কবি। নৌকা ও মাঝি মহাকালের প্রতীক। এরপরে মোটলাইন 42টি স্তবক, গতকালকে পড়াইছে, তাই না? এরপরে দেখো তো, এই যে তোমার প্রভাত বেলা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এই পারেতে ছোট কেন আমি একলা। ওকে ফাইন, ওকে আসো এরপরের কোশ্চেনটা আমরা আনসার করি। বলো, সোনার তরী কবিতার সোনার তরী নদীটির পরপারে কি দেখা যায়? দেখছো ওই যে লাইন বাই লাইন কেন পড়তে হবে? পরপারে বলো, পরপারে বলো, পরপারে কি দেখা যায়? ওই যে দেখো পরপারে তরুছায়া মসিমাকা, পরপারে দেখি আঁকা তরুছায়া মসিমাকা। তাহলে দেখো তো পরপারে কি দেখা যায়? তরু ছায়া মসিমাখা। এখন দেখো তরু মানে কি? তরু মানে হলো গাছ, বাট এখানে কোথাও তরু ছায়া মসিমাখা নাই, বাট আমার গাছ আছে। এখন আমরা সবাই জানি তরু মানে গাছ, তার মানে আনসার কি হবে? গাছ। এইভাবে আমার কিন্তু ঘুরাই গাড়াও কি প্রশ্ন আসিতে পারে। ওকে 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 আসো এরপরে, সোনার তরী কবিতার মর্ম বস্তুটা কি? প্রকৃতি প্রেম, আত্মনির্ভরতা, সুকৃতির নির্ভরতা নাকি হতাশা? বলো 176 নম্বরটা একটা আমরা আনসার করি। বলো 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 176 নম্বরটা আমরা আনসার করি। দেখি কে কে পারবা। না পারলে ভাইকে বলো যে ভাই পারি না। না পারলে ভাইকে বলো ভাই পারি না। না পারলে ভাইকে বলবো পারি না। বাট চুপ থাকবে না, আমি একটু দেখতে চাই। বলো বলো বলো। আমরা প্রত্যেকে 176 নাম্বারটা, আমি একটু তোমাদের আনসারটা দেখতে চাই। আমি একটু তোমাদের, আরে কি রে, একটু ঘোলা ঘোলা দেখা যায়। কি আমার মোবাইলে দেখা যায় নাকি আসলে ঘোলা? মানে হিসাব মিলে না মাঝে মাঝে। আমরা 176 নাম্বারটা আনসার করি প্রত্যেকে। ওকে 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 176 গরুর গো, 176 খ, 176 ক। তো তিনটে তো কইছে, আরেকজন কেমন 176 গুণার গো। আচ্ছা তানবিন আক্তার 176 গুণার গো বলছে। ওকে 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 আমরা যারা যারা 176 গুণার্ঘ আনসার করছি আমরা সবাই কানে ধরি। আমরা যারা যারা গুণার্ঘ আনসার করছি আমরা সবাই কানে ধরি। কানে ধরা না ধরলে চান্স পাবো না। 5 সেকেন্ড। 1 2 3 4 4.5 4.6 4.7 4.8 4.9 5। ওকে ফেন আসো। এরপরে যারা যারা এই গুণার্ঘ বাদে বাকি তিনটে যে কোনো একটা আনসার করছো, হইতে পারে ক, হইতে পারে গরুর গ, হইতে পারে খ, তারা আমরা 10 সেকেন্ড কানে ধরি। যে আনসার করো নাই সেও কানে ধরবে, কারণ তুমি কেন আনসার করো নাই? কানে ধরি না করলে চান্স পাবো না। 1 2 3 4 5 6 7 8 9 9.1 9.2 9.3 এখনো 10 বলি নেই কিন্তু। 9.4 9.5 কান টানো, না টানলে জীবনে চান্স পাবো না। 9.5 9.6 9.7 9.8 9.9 9.10 সবাই আমরা ধরছি। ওকে ফাইন, ওকে 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 আসো এখানে আমি তোমাদেরকে বলি কোশ্চেনটা হচ্ছে খুবই ডিফিকাল্ট। মর্মবস্তুটা কি? সোনার তরী কবিতা, এটার আনসার হচ্ছে হতাশা। আনসার কি? হতাশা। এখন যারা তোমার গোড়ার্ঘ আনসার করছো, আমি জানি অনেকে না বুঝে হয়তো আনসার করছো। তোমাদেরকে 5 সেকেন্ড কেন ধরেছি? কেন তোমাদেরকে 5 সেকেন্ড কেন ধরেছি? যাতে তোমাদের মনে থাকে। তোমরা সঠিক উত্তর করছো, যার কারণে তোমাদের শাস্তিটা একটু কম। 5 সেকেন্ড দিয়ে যাতে তোমাদের মনে থাকে। আর যারা ভুল করছো তারা তো শাস্তি করছো, মানে শাস্তি তো অবশ্যই হয়েছে, তোমাদের মানে অপরাধ করছো, যার কারণে তোমাদের শাস্তিটা এটা। ওকে, তাহলে আনসার হচ্ছে আমার হতাশা। কারণ সোনার তরী কবিতার মধ্যে কবি হতাশ। কবি যে সারা জীবন এত এত আকাম করে আসছে, সরি আকাম না, এত এত কবিতা লিখে আসছে, এত এত গান লিখে আসছে, এত এত উপন্যাস লিখে আসছে, এগুলো কি সে মানুষের কাছে বিলিয়ে দিতে পারবে?
মানুষ কি তাকে স্মরণ করবে? সে যে মরে যাবে, সে যে বেঁচে থাকতে পারবে না, সেজন্য সে হতাশ। এখানে সে একবারও প্রকৃতির প্রতি প্রেম দেখায়নি, এখানে সে নিজের উপর নিজে নির্ভরশীল হওয়ার কথাই বলে নেই, সুখীতে নির্ভরতা এরকমই কিছু বলে নেই, কেন তার হতাশা প্রকাশ পেয়েছে। সো এটা আমার হতাশা আসবে। কেমন? যারা এটা আনসার করছো তোমাদের মনে রাখার জন্য তোমাদেরকে আরো 5 সেকেন্ড কানা ধরেছে, যাতে তোমার মনে থাকে, কারণ পরীক্ষাতে এটা আসলে তোমরা তো পারবো না, কঠিন কোশ্চেন এটা। কেমন? ওকে আসো, ওকে ওকে 177 নাম্বারটা আমরা আনসার করি। আসো, ওহো, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস 9 কোনটা? দেখি এটা একটু আনসার করো তো। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস 9 কোনটা ভাইকে বলো। আসো, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কি, উপন্যাস কি, এই জায়গাগুলো থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসবে। এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের কি আসবে? প্রশ্ন আসবে। চলো ভাইরা, আমরা এখন এই রবীন্দ্রনাথ ঠাকুর বলো তো তার উপন্যাস কোনটা 9 হবে। আসো, উপন্যাসের টেকনিকটা কে কে পড়ছো ভাইকে বলো তো। উপন্যাসের টেকনিকটা তোমরা কে কে পড়ছো ভাইকে বলো। উপন্যাসের টেকনিকটা তোমরা কে কে পড়ছো? বলো বলো বলো। উপন্যাসের টেকনিকটা তোমরা কে কে পড়ছো? বলো। ভাইকে এখন তোমাদেরকে পড়াবো, ভাইকে তোমাদেরকে পড়াবো। বলো 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 ভাইকা তোমাদেরকে বলো উপন্যাসের টেকনিকগুলো পড়াবো। আসো, তার উপন্যাস আমার যারা টেকনিকগুলো পড়ছে ওরা জানো, শেষের কবিতা, চোখের বালি, গড়ে বাইরে, সবগুলোই আমার উপন্যাসের মধ্যে পড়ছে। বাট এই যে ভদ্র কি দৃষ্টি প্রদীপ, এই জিনিসটা আমার উপন্যাসের মধ্যে পড়ানো, যারা আমার টেকনিকের মধ্যে পড়ছো। তাহলে উপন্যাস 9 কোনটা, ঘোড়ার কোনটা। এখন বলো তোমাদেরকে আমি কি তার সকল কাব্যগ্রন্থ উপন্যাস এগুলো বলো পড়াবো কিনা বলো। ভাই এখন তাহলে 2 মিনিটে তোমাদেরকে একবার ব্রিফ দিচ্ছি। তোমরা অনেকে হয়তো বা ভাই টেকনিকটা পড়ছো, বাট এখন একটা আবার রিভিশন হয়ে যাবে। কেমন? ওকে চলো, এখন একটু তোমাদের আবার রিভিশন হয়ে যাবো। সো আমরা গেট রেডি, স্টার্ট, লেটস। ওকে ফাইন, আসো আমরা এখন তাহলে রেডি, স্টেডি অ্যান্ড গো। আমরা কি শিখবো? সবাই রেডি কিনা ভাইকে বলো। আমরা সবাই রেডি? একটু আবার বলিও না ভাইয়া আপনার ক্লাস অমুকের সামনে করা যায় না, তমুকের সামনে করা যায় না, এসব আমাকে বলিও না। কেমন? আসো, এরপর দেখো তো মানে তার কাব্যগ্রন্থগুলো আর উপন্যাসগুলো আমরা এখন টেকনিকের মাধ্যমে শিখবো। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যত কাব্যগ্রন্থ আছে এবং যত উপন্যাস আছে আমরা এগুলো এখন কিসের মাধ্যমে শিখবো? টেকনিকের মাধ্যমে শিখবো। কিন্তু দুঃখের বিষয়, নেটটা এরকম ঘোলা দেখা যাচ্ছে কেন? এটা কি আমার মোবাইলে ঘোলা না কিসে ঘোলা? আমি নিজেই কনফিউজ হয়েছে। আসো, আমরা এখন তার কাব্যগ্রন্থগুলা এবং তার উপন্যাসগুলো আমরা এখন একটু ভালো করে শিখবো। ওকে 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 আসো, ওকে আসো। এখন দেখো তাহলে আমরা এক এক করে যাচ্ছি। আসো, এই জায়গা ঘটনা ঘটছে কোন জায়গাতে? তার কাব্যগ্রন্থগুলো মনে রাখতে গেলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের একটা কাহিনী মনে রাখতে হবে। কি? জন্মদিনের একটা কাহিনী। যখন তার জন্মদিন আসছে তখন তার একটা বউ ছিল, তার বউটা হচ্ছে কালার কালা। মানে কি কালার কালা? দেখবা আমি তোমার একবার একটা সহজ কথা বলি, দেখবা যারা তোমার একটু কালো হয়, যারা তোমার কালো হয় এদেরকে কি বলে ডাকি? এটা কালা ইয়ে এদিকে। আমার নানার বাড়িতে একটা ছেলে ছিল এত কালা, তারা ডাকতো কি এরে কালা ইয়ে এদিকে, যে মেয়েটা কালা এরে কি কালি এদিকে মানে এরকম করে ডাকে, যদি এটা কখনো ঠিক না। এখন রবীন্দ্রনাথের বউ হয়েছে শ্যামলা, বুঝছো নি? শ্যামলা, এই কারণে সে তার বউরে আদর করে ডাকতো কি শ্যামলী। কি নামে ডাকতো? শ্যামলী। আসো, এখন তার জন্মদিনে ঘটনাটা ঘটছে কোন জায়গাতে? তার জন্মদিনে ঘটনাটা ঘটছে কোন জায়গাতে? তার আসো, এখন তার এই হচ্ছে মনে করে কি তার জন্মদিনের একটা কাহিনী আমি তোমাদেরকে বলতেছি। আসো, এখন এই রবীন্দ্রনাথ ঠাকুরের বউ হয়েছে শ্যামলী, বিয়ে করছে 1 বছর হয়েছে। কয় বছর? 1 বছর। এখন বলো তো 1 বছর যখন বিয়ে করছে, বউয়ের সাথে এত কিছু করে ফেলছে, তাদেরকে কিছু হবে না? হয়ে গেছে। কে হয়ে গেছে? সেজুতি। তাহলে তাদের একটা নবজাতক বাচ্চা হয়েছে, এই নবজাতকের নাম কি? সেজুতি। মাথায় রাখবা, সেতির নাম সেজুতি, সেতির নাম সেজুতি। তাহলে এই রবীন্দ্রনাথ ঠাকুরের বউকে শ্যামলী, আর একটা নবজাতক বাচ্চা হয়েছে সেজুতি। আসো, এখন বিয়ের কয় বছর হয়ে গেছে? বিয়ের প্রায় 1 বছর হয়ে গেছে। এখন যখন বাচ্চা হয়ে গেছে, এখন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে আর বইগেরা ভালো লাগে না। বইগেরে কি ভালো লাগে না? আরে তোমার থেকে আমি আর কত ভালো ভালো আমি ডিজার্ভ করি, তুমি খেয়ে এরকম করে ভালো লাগে না। তখন বই লাগে হুদয় খ্যাটখ্যাট করে, বইয়ের লাগে মনে করো কি হুদয় খ্যাটখ্যাট করে। তোমার ওই যে তাহের কাদের বাপের মতো মাঝে মাঝে মনে করো কি রোমান ডেন্সের পাওয়ার মারি দেয়, এরকম তোমার মানে খ্যাটখ্যাট করে। আসো, এখন যখন খ্যাটখ্যাট করে তখন তার বউটা কি করছে? রাগ করে বাপের বাড়ি চলে গেছে। তার বউটা কি করছে? রাগ করে বাপের বাড়ি চলে গেছে। চলে যাওয়ার পরে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আসছে। কি আসছে? জন্মদিন আসছে। আসো, এখন তুমি এখানে আমি তোমাকে একটা জিনিস বলি, কোনো ছেলে জীবনে সিঙ্গেল থাকে না। গার্লফ্রেন্ড চলে গেলে আরেকটা মেয়ে লোকে সে প্রেম করবেই করবে। মানে ও প্রয়োজনে আগের গার্লফ্রেন্ডের শোক বুড়ার জন্য হলে নতুন আরেকটা লোকে প্রেম করবো। এখন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তারা দেখতেই তো বোঝা যায় সে হচ্ছে তোমার কি বয় বলো তো? এটা আমরা সবাই জানি। সে কেমন বয় এটা আমরা সবাই জানি। সো সে তোমার একটা প্রেম করবে, এটা তোমার কে বলেছে? যখন তার বউ চলে গেছে, ইয়া মাশাআল্লাহ, সে তার বউয়ের স্মৃতি ভোলার জন্য 1
মানে কয়টা বউয়ের সাথে, একটা দুইটা তিনটা চারটা, আরেকটা বউ আছে হাইড করে রাখছে। তাহলে কয়টা মেয়ের সাথে সে প্রেম করে, প্রত্যেকে ভাইকে বলতো কয়টা মেয়ের সাথে প্রেম করে, ভাইকে বলতো 5টা। এটা হচ্ছে কি কি, মহুয়া, চিত্রা, গীতা, চৈতালি, পূরবী। তাহলে তার একটা বউ শ্যামলা হওয়ার কারণে ওই বউয়ের সাথে সে মারামারি করে এরপরে সে প্রেম করছে কয়টা, 5টা। আসো এগুলো কে কে, মহুয়া, চিত্রা, গীতা, চৈতালি, পূরবী। আসো এখন যখন 5টা মেয়ের সাথে সে প্রেম করছে, সো বা একটু পানি খাওয়ান, বুঝছেন, পানি করছে, পানি না। আহা, এখন 5টা মেয়ের সাথে যখন প্রেম করছে, প্রেম করার এক পর্যায়ে তার জন্মদিন। এখন আমাদের যুগে না মনে করো জন্মদিন এলে কি তোমার কেক কাট ইউজ করি, বাট ওই যুগে জন্মদিনে কেক কাটার সিস্টেম ছিল না, তখন বনফুলের মিষ্টি খাওয়াইতো। মানে আমরা এরকম কি বলি, হ্যাপি, এইভাবে হ্যাপি বার্থডে টু ইউ, বাট ওই যুগে এরকম ছিল না। ওই যুগে ছিল ধরো বাবা মিষ্টি খাও, এইভাবে নি মিষ্টি খাও, হ্যাপি বার্থডে টু ইউ। তখন তার গার্লফ্রেন্ডরা তার জন্য কি করছে, প্রত্যেকে বনফুলের মিষ্টি নিয়ে আসছে। আসো এখন যখন তার জন্মদিনে গার্লফ্রেন্ডগুলো যখন আসছে, প্রথমে কি আসছে, মনে প্রকার প্রথমে তোমার মহু আসছে, প্রথমে মহু আসি, এখন আসে দাঁড়াইছে, দাঁড়াই রবীন্দ্রনাথকে সারপ্রাইজ দিবে। এখন দাঁড়াইছে, দাঁড়ায় দেখে যে অলরেডি আরেকটা মেয়ে আসতেছে খুব সুন্দর করে বনফুলের মিষ্টি নিয়ে। তখন এই মহু ওর জিজ্ঞেস করতেছে, কিরে বোন তুমি কে গো, আমার রবীন্দ্রনাথের বাড়িতে মিষ্টি নিয়ে আসছো? বলে হ্যাঁ, এই রবীন্দ্রনাথ তোমার মানে কি? রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথ, আজকে ওর জন্মদিন, তুমি কে? বলে আমি ওর গার্লফ্রেন্ড। এই কি বলো তুমি, ওর গার্লফ্রেন্ড আমি? এই তুমি ফাজলামি করো, আমি ওর গার্লফ্রেন্ড। কি বলো তুমি ওর গার্লফ্রেন্ড? একটু পরে আসছে কে, গীতা আসছে। এই মেয়ে তুমি কি এত সাজুগুজু করে আসছো, এরকম কি ড্রেস পরে আসছো, এগুলো কি ভাই, মানে কেন আসছো এখানে? বলে আমি কি তোমার বলে আসবো, আমি আমার বয়ফ্রেন্ডের কাছে আসছি। তোমার বয়ফ্রেন্ডকে? রবীন্দ্রনাথ ঠাকুর। ইয়া মাশাআল্লাহ, কি বললো তুমি, আমি ওর গার্লফ্রেন্ড, ও গার্লফ্রেন্ড, তুমিও, কি বলো? এরপরে তোমার এক একে চৈতালি আসলো, পূরবী আসলো। এরপরে দেখতেছে দরজার সামনে ছোট্ট একটা কিউট করে একটা মেয়ে দাঁড়াই আছে, ওই যে তার মেয়ে সে জ্যোতি। বলতেছে আম্মু তুমি কে গো, তুমি কি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে থাকো? বলে আমার আব্বুর নাম ধরে বলতেছেন কেন? কেন তোমার আব্বু, মানে তোমার আব্বু কি? বলে আমার আব্বু রবীন্দ্রনাথ ঠাকুর। মানে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার আব্বু, মানে তোমার আব্বু বিয়ে করছে? কয় হ্যাঁ, আমার আব্বু আম্মুর সাথে মারামারি করে আম্মুকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ইয়া আল্লাহ, কি কইল রে, মানে রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করছে, তার বাচ্চা আছে, এরপরও শালা আরো 5টা মায়ের লগে প্রেম করে। মানে এগুলা যখন দেখছে তার মাথা মানে আসমান থেকে জমিন মানে ভাঙি পড়ছে তার মাথার উপরে, কি রে ভাই এগুলো কি? তখন 5টা মেয়ে এইভাবে হাতে হাত রেখে শপথ করছে, আমি শপথ করিতেছি যে এই জীবনে কোনো আকাম করি বা না করে আজকে এমন একটা আকাম করবো, জীবনের তরে রবীন্দ্রনাথকে শেষ করে দেব। এখন এদিকে রবীন্দ্রনাথ তো মনে করো কি করতেছে, দেখো রবীন্দ্রনাথ তো মনে করো সে তার বউকে অনেক মিস করতেছে। কারণ মনে রাখবা তোমার লাইফে অনেক আসবে অনেক যাবে, মনে রাখবা গার্লফ্রেন্ড কখনো বউয়ের সমান হয় না, গার্লফ্রেন্ড কখনোই বউয়ের সমান হয় না। আবার একটা জিনিস মাথায় রাখবা, যে তোমাকে একান্তই ভালোবাসে সে সবসময় তার কাছে তুমি স্পেশাল থাকবা। এখন রবীন্দ্রনাথ যখন মানে তার বউ শ্যামলী তো রবীন্দ্রনাথকে অনেক ভালোবাসতো, ও প্রত্যেকটা জন্মদিনে রবীন্দ্রনাথ ঠিক 12টা 1 মিনিট রবীন্দ্রনাথ উইশ করতো, তার জন্য অনেক গিফট রাখতো, অনেক কিছু রাখতো। এখন রবীন্দ্রনাথ খুব মিস করতো, হারে রাত 12টা হয়ে গেছে, আমার বউ আমার গত বছর আমার বউ 12টার পর আমার উইশ করতো আমার জন্য পাঞ্জাবি আনসানের জন্য, আজকে আমার বউটা নাই, আমার বউটা থাকলে তো মানে আজকে আমার 12টার পর থেকে এতক্ষণ পর্যন্ত আমি শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তিতে থাকতাম, আহা খুব কষ্ট পেলাম। এরপরে এগুলো করে সে এখন ঘরের মধ্যে মিস করে, হারে বউটার খুব মিস করে। এখন সে তো কবি, কবির ভাষা তো ভিন্ন। এখন সে বলতেছে ওগো কল্পনার মানুষ, মানে সে তার বউকে ডাকতেছে ওগো আমার কল্পনার মানুষ, ওগো আমার সোনার তরী, তোমরা যা বলো না আমার সোনা পাখি, আমার টুনটুনি, আমার জান পাখি, এরকম সেও ডাকতেছে আমার সোনার তরী, ক্ষণিকের জন্য এসো না কণিকা। মানে তাকে বলতেছে আর কি একটু ক্ষণিক, মানে কি একটু সময়ের জন্য আসো না, খুব মিস করতেছে, প্লিজ একটু সময়ের জন্য আসো না। তোমার স্মরণে কত ছবি আঁকলাম, কত গান গাইলাম, মানে বলতেছে একটা সময় যখন তোমার পিছে পিছে আমি ঘুরতাম, তোমার সাথে প্রেম করতাম, তখন মনে মনে তোমার ছবি আঁকতাম, মনে মনে তোমার নিয়ে গান বানাই ফেলতাম, আরে কত মিস করি তোমারে। এরকম এরকম করতে করতে সেগুলো বলতেছে ওগো সোনার তরী একটু আসো না, একটু আসো না, একটু আসো না, আসো। এখন এইগুলো শুনে তার জিফরা, মানে যখন সে এগুলো বলতেছে দরজার সামনে থেকে তো তার জিফরা শুনতেছে,
যখন শুনছে এগুলা, তার জিএফ এখানে শুনে তাকে কথা ছাড়াই করে দিল তাকে ওইটা, যেটা তোমরা বুঝতে পারছো, করে দিল। এখন মানে এমন খাওয়া খাইলো, এমন খাওয়া তাকে খাইলো, সে রোগ সজ্জা থেকে আর আরোগ্য লাভ করলেন না। মানে ফার্স্ট টাইমে মিলে যদি একটা ছেলেকে, ইয়া মাশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, ফার্স্ট টাইমে যদি একটা ছেলেরা ধরে, ওই ছেলেরা আর কিছু রাখে? আহা, মানে দেখো এমন খাওয়া খাইলো তাকে, রোগ সজ্জা থেকে আর আরোগ্য লাভ করতে পারলো না, মানে সে আর কিছু করতে পারবে না। দেখো না, ওই যে তোমরা পত্রিকার নিউজে দেখবা, কিছুদিন আগে দেখছি বাসর রাতে স্বামী স্ত্রী যদি মারামারি লাগে, একবার একটা নিউজ দেখলাম, স্বামী নাকি তার স্ত্রীরে মানে চুলার ঘরে জানালা দিয়ে ফালাই দিয়েছে দোতলা থেকে। আবার আরেকটা নিউজ দেখলাম, এটা প্রায় অনেকে তোমরা দেখছো, মানে বাসর রাতে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লেগে স্বামীর ডট ডট কেটে স্ত্রী উদাও হয়ে গেছে। সে এরকম ফার্স্টটা মেয়ে যদি একটা ছেলেকে ধরে, ওই ছেলেকে আর কখনো করতে পারবে? এমন খাওয়া খাইলো আর রোগসজ্জা থেকে আরোগ্য লাভ করলে না, মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে একবারে শেষ করে দিয়েছে। এখন মনে করো কি, রবীন্দ্রনাথ ঠাকুর তখন বলতেছে, হায় আফসুস, আমার তো আর কেউ বিয়ে করবে না, আমি তো আর পারবো না। এবার পরিশেষে তখন বলাকা নামের একটা মেয়ে তাকে শেষ লেখা উৎসর্গ করে বলল, মানে এখন তো তাকে আর কেউ বিয়ে করবে না, কারণ সে তো আর পারে না। পরিশেষে তখন বলাকা, একটা মেয়ের নাম কি বলাকা, এই বলাকা নামের একটা মেয়ে উৎসর্গ করছে কি, শেষ লেখা, তাকে একটা চিঠি দিছে শেষবারের মতো, কি, ওগো কবি, তোমার কবি কাহিনী আমার কোনো প্রশ্ন নেই, মানে ওগো কবি, তোমার কবি কাহিনী কি? তুমি যে এরকম লুচ্চামি করেছো, এরকম দুষ্টামি করেছো, এরকম মানে একটু 19-20 করেছো, এগুলো নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। ঠিকই আছে, তুমি পুরুষ মানুষ করতেই পারো, স্বাভাবিক, ডাজন্ট ম্যাটার, আসো, এগুলো নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। আবারও সানাই বাজুক, আসো। এখন সানাই মানে কি, দেখো সানাই কখন বাজে দেখবা, ওই যে যখন বলে না বিয়ের আয়োজন হবে, তখন বলি না বিয়ের আয়োজন হবে, সানাই বাজবে, ঢোল বাজবে, সানাই বাজবে, মানে কি আবারও বিয়ের আয়োজন হোক, মানে কি তুমিও নষ্ট আমিও নষ্ট, তাই আমি তোমারই বিয়ে করব, আসো। এখন এই যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনীগুলো পড়ছি, এই জায়গাতে জন্মদিন, শ্যামলী, নবজাতক, সেজুতি, মহুয়া, চিত্রা, গীতা, চৈতালি, পূরবে, বনফুল, এরপরে কল্পনার মানুষ, সোনাতরী, এরপরে তোমার কি কণিকা, এরপরে তোমার খনি, এরপরে তোমার কি এই যে ছবি, গান, এরপরে তোমার কি এই যে বলছি তা কথা, কথাও একটা তার কাব্যগ্রন্থ। খেয়ে মানে কি, খেয়ে মানে হচ্ছে খেয়া, খেয়ে মানে কি, খেয়ে মানে হচ্ছে খেয়া, এমনি এমনি বলি না যে খাই দিছে, খেয়া থেকে খেয়ে হয়ে গেছে, কেমন। এরপরে দেখো রোগসজ্জা, এরপরে আরোগ্য, এরপরে তোমার পরিশেষে বলাকা, শেষ লেখা, এরপরে তোমার ওই যে কবি কাহিনী, এরপরে তোমার প্রশ্ন, এরপরে তোমার সাজা, সানাই, এগুলো হচ্ছে আমাদের তার রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। বলো আর জীবনে ভুলবে কিনা, বলো বলো বলো, কেমন ছিল বলো? বলো বলো, ক্লিয়ার? কেমন ছিল বলো? আচ্ছা, আমি তোমাদের বুঝি না, মানে তোমরা অনেকেই মানে কমেন্ট করো, যে নাতাশা ফারিন কমেন্ট করছে আম্মু আছে, তো আম্মু আছের সাথে তুমি নাকে হাত দিয়ে কি বুঝাইছো, মানে কি তুমি কি মানে তোমার কি কিছু লিক হয়ে গেছে, মানে তুমি কি বুঝাতে চাচ্ছ আমি বুঝি না। আম্মু আছে, ওকে ফাইন, তোমার আম্মুরে আসসালামু আলাইকুম আন্টি, আপনার মেয়ের সাথে একটু ডিস্টেন্স বজায় রাখবেন, মানে আপনার মেয়ে আমাকে ইমুজে এভাবে দেখো না, এভাবে দ্বারা সে কি বুঝায়, মানে এটা কি প্রাকৃতিক দূষণ নাকি কি বুঝে এভাবে, আসলে তোমরা কেন এই ইমোজিগুলো দাও আমি আসলে বুঝতে পারি না, কেমন? ওকে 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 ওকে, আসো। এরপরে হচ্ছে ভাইকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। আমরা এসব ছোটোখাটো পুরস্কারগুলো নেই না, আসো 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 আসো। আচ্ছা, আমরা অনেক পরিস্থিতি দেখি, আমরা কত নাম্বার এমসিকিউ পর্যন্ত আছি, আমরা এখন যাবো, আসো এই জায়গায় থাকো, তার সকল কাব্যগ্রন্থ বলে থাকো, এই যে কল্পনা মানসী, এই যে কল্পনার মানুষ মানে কি, কল্পনা মানুষ দুইটা কিন্তু আলাদা, সোনাতরী, খনিকা, কণিকা সব আমি একসাথে দিয়ে নিছি, এগুলো তোমরা একটু পড়ে নিও, কেমন? আসো, এই একটা বাদ গেছে, একটা হচ্ছে যে সঞ্চয়িতা, এটা ভাই কালকেও বলছি, সঞ্চিতা, সঞ্চয়িতা বড়, এটা আমি কাবীন্দ্রনাথ ঠাকুর মানে কাজী নজরুল ইসলাম বলতে যে কাবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছে, চিন্তা করা যায়, মানে কঠিন একটা অবস্থা। কাজী নজরুল ইসলাম হচ্ছে সঞ্চিতা, আর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কি তোমার সঞ্চয়িতা, কেমন? এগুলো আমরা একটু মাথায় রাখবো, আসো। এরপর আমাদের কত নাম্বার, আচ্ছা উপন্যাসগুলো আমরা একটু মাথায় রাখবো, আসো। উপন্যাসগুলোর টেকনিকটা ভাই তোমাদেরকে বলি, উপন্যাসগুলোর টেকনিকটা ভাই একটু তোমাদেরকে বলি, কেমন? নাক দিয়ে পানি পড়া অনবরতদের, ও আচ্ছা আচ্ছা, হইতে পারে, তো তোমার নাক দিয়ে পানি পড়লে তুমি টিস্যু নিয়ে ইউজ করবা,
তুমি আমার একটা টিস্যু রিমুজি দিলে আমি বুঝতাম যে তোমার হয়তো নাক দিয়ে পানি পড়তেছে। কি তুমি এভাবে হাত দিয়ে রাখ, এভাবে হাত তো মনে করো আমরা কিছু দূষণ ঘটলে না দিয়ে থাকি, বোকা মেয়ে বুঝো না তোমরা, দেখছো ওটা ওটা আমরা আবার মনে করে থাকি, দেখছো। আসো এখন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো কি কি, আসো এই উপন্যাসগুলো আবার কিছু সেগুলো আমরা মনে রাখবো। সেটা হচ্ছে দুইটা মেয়ে, একটা হচ্ছে রাজর্ষি আর একটা হচ্ছে মালঞ্চ। তাহলে মেয়ে দুইটার নাম কি বলতো, একটা হচ্ছে রাজর্ষি আর একটা হচ্ছে মালঞ্চ, এই দুইটা হচ্ছে মেয়ে। এই দুই বোন গোরা, গোরা মানে আমরা অনেক সময় বলে দেখবো ল্যাংলা লুড়া গোরা, মানে এই দুই বোন মানে কি মনে করো ল্যাংড়ার মতো গোরা। গোরা হলো তারা অনেক সালাক সুতুর, মানে যদিও তারা মনে করো কি ল্যাংলা লুড়া গোরা, বাট তারা অনেক কি, তারা অনেক সালাক সুতুর, তারা অনেক সালাক সুতুর। ঘরে বাইরে সবার সাথে তাদের যোগাযোগ রাখে। দেখবা গ্রামের অনেক মেয়ে আছে আল্লাহ দিলে ফান দোয়ানদার হইতে, সুন দোয়ানদার হইতে, কাফন দোয়ানদার হইতে, সকল দোয়ানদারের লগে মেয়েটার খাতির। বাবু রে কি এমন মেয়ে হইলো, সব দোকানদার মানে সব দোকানদারের কাছে তার নাম্বার থাকে, ফ্লেক্সি লোড করে ওইখানেও তার নাম্বার দোকানদারের মুখস্থ, মানে মেমোরি কার্ড লোড করে ওইখানেও পর্যন্ত তার মানে তাকে সবার আগে সার্ভিস দেয়। এরকম দেখবো মানে ঘরে বাইরে সবার সাথে তাদের ভালো সম্পর্ক, সবার সাথে তাদের যোগাযোগ থাকে। ছুটির দিন আসো এখন এই দুই বোন রাজর্ষি আর মালঞ্চ ছুটির দিনে তারা কি করছে, মানে একদিন মনে করো ছুটি, শুক্রবারে ছুটির দিনে চোখে বালি দিয়ে, আমি এখানে চোখে বালিটা তোমাদেরকে বুঝে দেখবা এরকম যারা ইটিশ পিটিশ মেয়ে আছে ওরা চোখের মধ্যে আল্লাহ দিলে এদিক দিয়ে একটা দিব, এরপরে এখানে একটা দিব, মানে দেখো এই পাপড়িতে একটা দেয়, এখানে একটা দেয়, এখানে একটা দেয়, হ্যাঁ আবার এখানে এখানে, মানে ওদের আল্লাহ দিলে এক চোখের মধ্যে ওরা আইলারা মাস্কারা, মানে প্রচুর জিনিস, এখানে একটা এখানে একটা এখানে একটা, প্রচুর জিনিস মাখে। এই কারণে এক কথা আমরা ছেলেরা কি বলি, চোখে বালি দিয়ে আর কি, মানে এই যে দেখো জাত এগুলো বালির মতো গিজ গিজ করে, হ্যাঁ চাপড়িরা যেগুলো দিয়ে থাকে, চোখে বালি দিয়ে নৌকা ডুবি, মানে নৌকাতে করে কোথায় গেছে, বউ ঠাকুরানির হাটে গেছে। কোথায় গেছে বলো তো, বউ ঠাকুরানির হাটে গেছে। হাটে গিয়ে তারা কি করছে, শেষের কবিতার 4টা অধ্যায় শেষ করে, তার মানে একটা কবিতা আছে ওই কবিতার 60টা অধ্যায় তারা শেষ করে। আসো এখন এই যে আমাদের রাজর্ষি আর মালঞ্চ, এই জায়গার মধ্যে রাজর্ষি মালঞ্চ দুই বোন গোরা সালাক সুতুর, ঘরে বাইরে যোগাযোগ, ছুটি, এরপরে চোখে বালি, এরপরে নৌকা ডুবি, বউ ঠাকুরানির হাট, শেষের কবিতা, 4 অধ্যায়, এগুলো সবগুলো হচ্ছে তার উপন্যাস। বল আমরা ক্লিয়ার কিনা? এগুলো সবগুলো আমার কি বলতো, এগুলো সবগুলো হচ্ছে আমাদের, এগুলো সবগুলো হচ্ছে আমাদের উপন্যাস। নেট কি প্রবলেম নাকি? নেট তো ঠিক আছে, আমার এখানে আবার কি প্রবলেম দেখা যায়? ওকে 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 ভাইয়া, এটা মেকআপের একটা পার্টস, তাই দেখো এটা যে বলছে তার আইডির নামটা একটু দেখো, সানজি দাদা। হোয়াট ইজ দিস? তোমার নাম কি সানজি দাদা? তোমার নাম কি সানজি দাদা? এগুলো কি মানে অনেক দেখবা অনেকের আইডির নাম এভাবে থাকে, অনেকের আইডির নাম দেখবে এইভাবে, মনে করো এইভাবে না, মনে করো ওর নামটা হচ্ছে সুমাইয়া। ভাই তুমি এভাবে লেখো না, সুমাইয়া এভাবে লেখো, সুমাইয়া এভাবে লেখে, সু এভাবে, সু মাই আবার এভাবে ভাই এগুলো কি মানে এই মানে এগুলো কোন ধরনের জিনিস ভাই? ওই যে দেখো দেখছো তানবীর একটা পাইছি মাত্র, তানবীর দেখো তার নামটা দেখ, এই কমেন্টের দেখো, এই যে দেখো তানবীর, এই দেখো তোমরা দেখতে পাইছো তা আন বীর কি জিনিস এগুলো? আমি কাদেরকে পড়াই? আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই কাদেরকে আমি পড়াই, আমি কাহাদেরকে পড়াই, আমি আসলে খুবই কনফিউজড হয়ে যাই। বলো তাহলে এই জায়গা যদিও অনেক দুষ্টামি করছি, বাট আমরা এই জায়গাগুলো আমরা মনে হয় জীবনেও বলবো না। অর্থাৎ কাব্যগ্রন্থগুলো আর উপন্যাসগুলো থেকে হিউজ পরিমাণে প্রশ্ন আসে, আই থিঙ্ক আমরা কখনোই বলবো না। আসো দেখো এই যে ভাই প্রত্যেকটা মার্ক করে দিচ্ছে। আসো ওকে 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 আসো, এরপর আমাদের পরের এমসিকিউটি আসো 177 নাম্বার। আমরা এখন 177 নাম্বারটা আনসার করি। আসো আমরা এখন কত নাম্বার আনসার করবো সোনামন্দিরা? 177 নাম্বারটা। গান গেয়ে তরিবে কে আসে পারে পারে, এর পরের পঙ্ক্তিটি কোনটা? তাহলে আমি তোমাদেরকে বারবার বলছি একটা কবিতা থেকে এটার আগের লাইন কোনটা, এটার পরের লাইন কোনটা, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে কিন্তু। গান গেয়ে তরিবে কে আসে পারে, ঢেউগুলো নেড়ে ভাঙে নো, দেখে যেন মনে হয় চিটিউয়ারে। তাহলে এটা কি হবে? খ নাম্বারটা হবে। কেমন? এটা দেখলেই বুঝো এটা আমার আনসার খ। ওকে ফ্যান আসো এরপর 178 নাম্বারটা আমরা আনসার করি। 178 নাম্বারটা আনসার করি, সেটা হচ্ছে কবি কাকে আপন করিতে কাঁদিয়ে বেড়ায়। ওই যে আপন করিতে কাঁদিয়ে বেড়ায় যে মরে করেছে পর। তাহলে এটা কোথায় আছে? যে মনে কিছু করেছে পর, এই যে কবিকে পর করেছে। তাহলে আনসার কি হবে? ক নাম্বারটা। ওকে ফ্যান এটা আমরা সবাই পারবো। আসো এরপর 179 নাম্বারটা আনসার করি আমরা। 179 নাম্বারটা আনসার করি। দেখছো এই যে প্রতিদান কবিতার
গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো এক জায়গায় দিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এই প্রতিদান কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বালুচর কাব্যগ্রন্থ থেকে। যে কবির ঘর ভাঙছে, কবি তার ঘর বেঁধে দিতে চাইছে। কবি পথে পথে কার জন্য ঘুরে? যে তাকে পথের বিলিগি করেছে। কবি কেঁদে বেড়ে কার জন্য? যে কবিকে পর করেছে, যে কবির বুকে আঘাত এনেছে। এই কবিতার মোট লাইন কয়টা? মোট লাইন হচ্ছে 18টা। ওকে ফাইন, আসো এরপরে আমরা পরেরটাতে যাচ্ছি। পরেরটাতে আসো, 179 আর 80 নাম্বারটা আমরা আনসার করি। 179 আর 80 নাম্বারটা আমরা আনসার করি। বলো, বিষে ভরা বান যে কবিতে দিয়েছে, কবি কাকে কি, কবি তাকে কি দেয়? দেখো মানে যে কবিকে বিষে ভরা বান দিয়েছেন, কবি তাকে কি দিয়ে? যে মরি দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তার বুক ভরা গান। তাহলে কি হবে? বুক ভরা গান। ওকে ফেন, 180 নাম্বারটা বলো, আমার এ ঘর ভাঙিয়েছে যে, বা আমি বাদে তার ঘর। এই পঙ্গক্তিতে কি বোঝানো হয়েছে? পরোপকার, আত্মগ্লানি, কৃতজ্ঞতাবোধ, সর্বসম মনোভাব। দেখে না, এটা আমরা আনসার করি। বলো 180 নাম্বারটা আমরা আনসার করি। বলো 180 নাম্বারটা আমরা প্রত্যেক আনসার করবো। আনসার না করলে আমি কেন ধরবো? এখন প্রত্যেকে আমরা এখন 180 নাম্বারটা আনসার করি। আমরা এখন প্রত্যেকে 180 নাম্বারটা আনসার করবো। বলো, আমরা এখন প্রত্যেকে 180 নাম্বারটা আনসার করি। বলো 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 বলো। কি রে তোমাদের ইয়া তো স্লো কেন? তোমাদের নেট কি স্লো নাকি? তোমাদের কমেন্টগুলো অনেক দেরিতে আসে। তারও আমি একটু রিফ্রেশমেন্ট দিচ্ছি। বলো বলো বলো। এমসিকিউটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা অনেকেই ভুল করবে, এবং আনসার না দিলে আমি এখন কেন ধরবো? বলো, আমরা প্রত্যেকে আনসার করি। আমরা প্রত্যেকে আনসার করি। বলো, আমার এখানে বুঝছো এই যে নেটে তোমার ঘুরে, নেটে ঘুরে, তার আমি একটু দেখি নেট কি শুধু আমার এখানে ঘুরে? 180 নাম্বারটা ক। ওকে ফাইন, ওকে 180 নাম্বার ক, 180 নাম্বার ডি। ওকে ফাইন, ওকে 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 180 নাম্বার এ। ওকে ফাইন, ওকে ওকে ওকে। আচ্ছা আসো এখন, তাহলে এখন দেখো, যারা 180 নাম্বারটা ক আনসার করছো তাহারা বাদে আমরা প্রত্যেকে কেন দিই, এবং যারা আনসার করে নাই, যারা 180 নাম্বারটা ক আনসার করছি ওরা বাদে আমরা প্রত্যেকে এখন কেন ধরবো? 5 সেকেন্ড। কয় সেকেন্ড? 5 সেকেন্ড। 1 না ধরলে চান্স পাবি না। 2 3 4 4.5 4.6 4.7 4.8 4.9। কেন ধরো? না ধরলে চান্স পাবো না। ভুল করছো না, শাস্তি নাও। 4.10 মানে 5। ওকে ফাইন, কান ছাড়ো। আসো এই জায়গাতে এই এমসিকিউটা অনেক ইম্পর্টেন্ট, এবং এই একটা এমসিকিউ আমার এইচএসসিতেও আসছে, প্লাস আমার অ্যাডমিশনও আসছে। এই কারণে এমসিকিউটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, কারণ এটা আমার অনেক 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 ইম্পর্টেন্ট এমসিকিউ। দেখো, আমার এই ঘর ভাঙিয়েছে যে, বা আমি বাদি তার ঘর, মানে যে আমার ঘরটা ভাঙছে আমি তার ঘর বাদি দিই, আমি তার ঘর কি করি? বাদি দিই। সো এই জায়গায় আত্মগ্লানির প্রশ্ন আসে না, কৃতজ্ঞতাবোধ আসে না, সর্বংশ মনোভাব আমার এখানে হবে না। এখানে আমার কি পরোপকার হবে, কারণ কবির দৃষ্টিতে পরোপকার হয়েছে যে আমার ক্ষতি করবে আমি তার ক্ষতি না করে উপকার করবো, এটাই কবির দৃষ্টিতে প্রতিদান। সো এই কারণে এটা তার কি হবে? পরোপকার হবে। কেমন? ওকে ফাইন, ওকে 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 ওকে। আসো এরপরে দেখো 180-র পরে 181 নাম্বারটা আমরা আনসার করি। 181 নাম্বারটা আমরা আনসার করি। 181 আর 82। বলো, তাহারই পরে মনে কবিতায় কবিকে কি আচ্ছন্ন করে? বলো, কবিতে কি তার সোনালী অতীত আচ্ছন্ন করে? কবিকে কি তার শৈশবের স্মৃতি আচ্ছন্ন করে? কবিকে কি তার বিষাদময় রিক্ততা, নাকি মধুর বর্তমান? এখানে দেখো তো, তার সোনালী অতীত হইতে পারে, শৈশবের কোনো স্মৃতি নাই, মধুর কোনো বর্তমান নাই। তাহলে বলো তো এই দুইটার মধ্যে কোনটা আনসার হবে? দেখি ভাইকে বলো, প্রত্যেকে ভাইকে আনসার করো। এই দুইটার মধ্যে কোনটা আনসার হবে? ভাইকে বলো তো এই দুইটার মধ্যে কোনটা আনসার হবে? আসো, এটা সোনালী অতীত না, এখানে হচ্ছে তার বিষাদময় রিক্ততা। কারণ তার জামাই মারা গেছে, জামাই মরে গেলে এখন তার যে একটা ওই যে রিক্ত আমি, সরি ইনাটা ওই যে শেখ হাসিনা বলছিল, রিক্ত আমি সিক্ত আমি দেবার মতো কিছু নাই। এই যে তার বিষাদময় রিক্ততা এখানে বুঝাইছে আর কি। কষ্ট কষ্ট দিলে বড় জ্বালা রে, এরকম আর কি। কেমন? আসো 182 নাম্বারটা। বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে? ওই যে বসন্ত, আমাদের এই কবিতার মধ্যে আমরা পড়ছি। বসন্ত কাকে বলো তো? এটা আমরা সবাই জানি, ফাল্গুনকে। ফাল্গুন, এই যে ফাল্গুনকে স্মরণ করে পৃথিবীতে আসছে। আসো আমি তোমাদেরকে ডিরেক্ট লাইনটা দেখা দিচ্ছি, তোমাদেরকে আমি একবার লাইনটা দেখা দিচ্ছি, তোমাদেরকে ভাই লাইনটা দেখা দিচ্ছি। দেখো দেখো, এই যে কই কই, এই যে এই যে এই যে কহিল সে মৃদু মধু সুরে, নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান, বসন্তের আনিতে দরিয়া, রোহিণী সে ভরে নিত, এসেছে তো ফাগুনে সরিয়া। দেখছো, এসেছে তো ফাগুনে সরিয়া, মানে বসন্তকালটা আসছে ফাগুনে সরিয়া, মানে ফাল্গুন মাসকে স্মরণ করে। তাহলে কোন মাসকে স্মরণ করে আসছে? ফাগুন মাসকে স্মরণ করে আসছে। ওমা কিরে, কই 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 গেল? আচ্ছা, বোর্ডে একটু হ্যাং মেরে দিয়েছে, বুঝতে পেরেছো? কই কই কই। আসো এরপরে 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 এরপরে
183 নাম্বারটা 184 নাম্বারটা আমরা আনসার করি। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে ভাই, আনসার করো। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে আমরা সবাই জানি, কে বলো? বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি হচ্ছে কে? সুফিয়া কামাল। বলো সুফিয়া কামাল। এবং তোমরা এই দুইটি জিনিস ভাইকে আনসার করো, সুফিয়া কামালের জন্মস্থান কোথায় ভাইকে বলো তো? সুফিয়া কামালের জন্মস্থান কোথায়, এটা একটু তোমরা আনসার করো। সুফিয়া কামালের জন্মস্থান কোথায়, এটা তোমরা প্রত্যেকে ভাইকে আনসার করো। আসো, এরপরে কবি সুফিয়া কামাল কোন জেলায়? ওমা দেখছো, মাত্র জিগে সেরে চলে এসে, দেখছো, আহারে দেখছো। তাহলে বলো তো এটা কি আনসার হবে, বলো তোমরা বলো। এটা তো আছেই, ভাইকে বলো তাহলে তার বাপের বাড়ি কোথায় ভাইকে, এটা আনসার করো। তো বাপের বাড়ি তোমরা আনসার করো। মাথায় রাখবা এই ইনফরমেশন গুলো আমি বাড়তি কেন দিতেছি, কারণ এগুলো পরীক্ষাতে আসে। সুফিয়া কামাল বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি, এটা মাথায় রাখবা, এটা আমরা প্রত্যেকে মাথায় রাখবো। এরপরে তার জন্মস্থানটা কোথায়, আবার তার বাপের বাড়িটা কোথায়, এটা আমরা একটু মাথায় রাখবো। দেখি বলো তো ভাইকে বলো তো। একজন বলছে রংপুর, নো, মানে পিঠে দেওয়া উচিত, পিঠে দেওয়া উচিত, পিঠা পিঠা। তার জন্মস্থান হচ্ছে বরিশাল। তার জন্মস্থান কোথায়? তার জন্মস্থান হচ্ছে বরিশাল। আইতে নদী যাইতে খাল, হ্যাঁ আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল, মোর বাপে চকাদার না জমিদার, আসো চকিদার, আসো। আর তার বাপের বাড়ি হচ্ছে কোথায়? কুমিল্লাতে। তার বাপের বাড়ি কি? তার বাপের বাড়ি হচ্ছে কুমিল্লাতে। ওকে ফাইন, আসো। এরপরে 185 নাম্বারটা, দক্ষিণ দুয়ার গেছি কলি, প্রশ্নটিকার। এটা আমি গতকালকে তোমাদেরকে বলছিলাম যে তাহারেই পড়ে মনে কবিতায় কোনটা কবির প্রশ্ন, কোনটা কবিভক্তের প্রশ্ন, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে। আসো তাহলে দক্ষিণ দুয়ারকে গেছি কলি প্রশ্নটা কার, এটা আমরা সবাই জানি। শীত ঋতুর? নো, এটা হচ্ছে কবির প্রশ্ন। কার প্রশ্ন? কবির প্রশ্ন। আসো এখন তোমাদেরকে ভাই জিজ্ঞেস করি, বলো নাম্বার 1, শর্টকাট টেকনিক, পরীক্ষাতে আসতেও পারে। বলো কহিলাম এই কথাটা কার? 1 কবি, 2 কবিভক্ত। বলো আনসার করো, আমরা প্রত্যেকে আনসার করি। বলো কহিলাম এই কথাটা কার, কবি নাকি কবিভক্ত? বলো। বাপের বাড়ি কুমিল্লা হলে জন্মস্থান বরিশাল হয় কিভাবে? আসো তোমাকে আমি বোঝাচ্ছি। মনে করো আমার বাবার বাড়ি কোথায়, যেমন আমি তোমার বলি আমার বাবার বাড়ি হচ্ছে তোমার নাঙ্গলকোট, মানে এটা হচ্ছে আমাদের একটু উপজেলা, বাট আমার জন্মস্থান কিন্তু ওখানে না। আমার জন্মস্থান হচ্ছে নানার বাড়িতে, মানে আমি ছোটবেলায় নানার বাড়িতে থাকতাম, আমার আম্মুর কাছে থাকতাম নানার বাড়িতে। তাহলে এখন দেখো, তাহলে আমার হিসাব মধ্যে দেখো আমার বাপের বাড়ি একটু উপজেলায়, বাট জন্মস্থান কিন্তু আমার নানার বাড়ি। সো এই যে হিসাব মনে করো, এখন তার বাপের বাড়ি তো বরিশাল, কিন্তু জন্ম যখন গ্রহণ করছে তখন তাদের বাসা বাড়ি সবকিছু ইয়েতে ছিল, সরি বাপের বাড়ি তো কুমিল্লা, জন্ম যখন করছে সবকিছু বরিশালে ছিল, তখন হইতে পারে, খুব স্বাভাবিক, সিম্পল। কেমন? ওকে, এখানে আমি তোমাদেরকে বলি শর্টকাটে মনে রাখবে কিভাবে, এটা আমি তোমাদেরকে বলি। কহিলাম, দেখো একটা হচ্ছে আমাদের কহিলাম আর একটা হচ্ছে আমাদের কহিলু, একটা হচ্ছে আমাদের কহিলাম আর একটা হচ্ছে আমাদের কহিলু। কহিলামটা দেখো বড় না, আবার কবিভক্ত বড়, এই কারণে কহিলাম মানে কবিভক্ত, কবি হয়েছে ছোট আর কহিলু হয়েছে ছোট। তো কহিলু মানে কবি, কহিলাম মানে কবিভক্ত, এমনি এভাবে মনে রাখবো। কেমন? আসো এরপরে 186 নাম্বারটা, গঠনরীতির দিক থেকে তাহারই পড়ে মনে কি ধরনের রচনা? তাহারই পড়ে, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে কি ধরনের রচনা বলতো? সংলাপ নির্ভর রচনা। কোন ধরনের রচনা বলতো? সংলাপ নির্ভর রচনা। কোন ধরনের রচনা বলতো? সংলাপ নির্ভর। সংলাপ নির্ভর মানে কি? মানে হচ্ছে আমরা সংলাপ করি না, চ্যাট করি না, এটাকেই বলে সংলাপ। মানে সংলাপ বা চ্যাট যেটাকে বলি, সংলাপ বা চ্যাট যেটাকে বলি। কেমন? কারণ এখানে কাদের কাদের মধ্যে সংলাপ আছে ভাইকে বলতো, কাদের কাদের মধ্যে সংলাপ আছে ভাইকে বলতো? এই যে সংলাপ নির্ভর, নাম্বার 1 কবি, নাম্বার 2 কবিভক্ত, নাম্বার 1 কবি, নাম্বার 2 কবিভক্ত। কেমন? আচ্ছা নেট তো ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি, বাট আমার মোবাইলের নেটটা অনেক ঘুরে। ভাইকে বলতো তোমাদের নেট ঠিক আছে কিনা আমাকে বলো, তোমাদের কি নেট প্রবলেম করে নাকি ঠিক আছে ভাইকে বলো। তোমাদের ঠিক আছে, বাট আমার এখানে মনে শুধু প্রবলেম হচ্ছে, গরিবের মোবাইল কি আর বলিব। আসো এরপরে আমাকে 186 পরে 187 নাম্বারটা আমরা আনসার করো। আসো এই যে দেখছো তাহারই পরে মনে আবার যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এক জায়গায় দিয়ে দিস। দেখো এটা মূল বিষয়বস্তু কি? প্রিয়জন হারানোর বেদনা। গঠন রীতির দিক থেকে এটা কেমন? সংলাপ নির্ভর। এটা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সাজের মায়া। এটা কত সালে প্রকাশিত হয়? প্রথমে 1935 সালে। কোন পত্রিকায়? মাসিক মোহাম্মদী পত্রিকায়। এটা কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এই যে মাঘের সন্ন্যাসী কি? শীত ঋতু। কুহিলি মানে কি? কুয়াশা। উত্তরে মানে কি? চাদর। কেমন? এই ইনফরমেশনগুলো পড়াইলে বাইকে ডান বলো, এই ইনফরমেশনগুলো পড়াইলে বাইকে ডান বলো, এই ইনফরমেশনগুলো পড়াইলে বাইকে ডান বলো, বলো বলো ইনফরমেশনগুলো পড়াইলে বাইকে ডান বলো, ডান 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 ডান। ওকে ফ্রেন্ড ডান।
আসো এরপরে দেখো, আমরা এরপরে দেখো আরো তোমাদেরকে দেখাচ্ছি। এই ইনফরমেশনগুলো আমরা একটু জেনে রাখতেছি। তাহারই পরে মনে কবিতার মোট লাইন কয়টা? 30টা। স্তবক মানে প্যারা কয়টা? 5টা। এখানে ফুলগুলো কি আমরা একবার কমেন্টে লিখি, কারণ এই যে কোন ফুল কোন ঋতু আছে কোন সময়ের কত উল্লেখ আছে এগুলো পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে ফুলগুলো কি? মাধবী। প্রত্যেক কমেন্টে লিখবি না মানে লেখ। আসো এরপরে বাতাবি লেবু, এরপরে আমের মুকুল। আসো এরপরে ঋতু কয়টা? 2টা, একটা হচ্ছে শীত, একটা হচ্ছে বসন্ত। কেমন? ওকে ফাইন। আসো এরপরে পরের দেখো আরো গুরুত্বপূর্ণ যত ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি, একবার পড়ে ব্যাকে ডান বলো। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো এই যে দেখছো বসন্ত আসে কি? ফাগুনকে স্মরণ করে। আমি তোমাকে এই কারণেই বলছি ভাইয়া যা পড়াবে এর বাইরে ইনশাল্লাহ আসবে না, কারণ আমি তোমাকে সব পড়াইছি, কিছু বাদ রাখিনি। আবার কবির স্বামীকে সৈয়দ নেহাল হোসেন, মারা যায় কত সালে? 1932 সালে। এরপরে দেখছো এই কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা লক্ষণীয় বৈশিষ্ট্যকে নাটকীয়তা, কারণ এই কবিতার মধ্যে আমরা মানে তোমার কি সুফিয়া কামালের অনেক নাটক, অনেক ডং দেখতে পাই। মানে ডং কত রকমের যে ডং, এটা কবিতাটা আলাদাভাবে পড়ালে ইনশাল্লাহ অ্যাডমিশন বেসে তো পড়াই পেয়েছি, 25টা আমি ফ্রিতে পড়াবো। এটা তার নাটক, তার ডং, এগুলো পাই দেখাবো তোমাদের। কেমন? আরেকটা জিনিস মাথায় রাখবো, তাহারই পরে মানে কবিতা এটা অক্ষরবৃদ্ধ ছন্দ রচিত, আর কয় মাত্রা? 8 ও 10 মাত্রা। আমরা এটা একটু মাথায় রাখবো। কেমন? পড়া হইলে বাইকে একটু ডান বলো, পড়া হইলে বাইকে একটু ডান বলো, বলো বলো বলো। ওকে আসো এরপরে 187 128 আনসার করো, বলো। 187, এদেশের বুকে 18 আসুক নেমে কোন বৈশিষ্ট্যের কারণে এই কবির 18 প্রত্যাশা করেছেন? ইতিবাচক বৈশিষ্ট্য, বয়সের কারণে, দুঃসাহস নাকি তারণ্য? দেখি আমরা প্রত্যেকে এটা একটু আনসার করে, আমরা প্রত্যেকে এটা এখন একটু আনসার করবো, আমরা প্রত্যেকে এটা একটু আনসার করবো। বলো এটা কোন বৈশিষ্ট্যের কারণে এটা বলছে? বলো 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 কোন বৈশিষ্ট্যের কারণে? আমরা একটু এটা আনসার করি, বলো। আর এদেশের বুকে 18 আসুক নেমে এটা কোন বৈশিষ্ট্যের কারণে বলা হয়েছে? ইতিবাচক, দুঃসাহস, বয়স নাকি তারণ্য? এটা আমরা অনেকে অনেকগুলো আনসার করব। ওকে ফাইন, ওকে 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 কুলসুম আক্তার ইতিবাচক, সাব্বাস। ওকে ফাইন, ওকে 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 ইতিবাচক, ওকে ফাইন, ওকে ফাইন, ওকে 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 ইতিবাচক, গুড 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 গুড। ওকে ফাইন, 187 এই নাম্বারটা। ওকে ফাইন, এই তো লক্ষ্মী ছেলে মেয়েরা। ওকে ফাইন, ওকে 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 আসো। ঠিক আছে, তাহলে এটা আমার কি হবে বলো তো? এটা হচ্ছে আমার ইতিবাচক হবে না। সো যারা আমরা তারুণ্যবাদী ইতিবাচক আনসার করছি বা দুঃসাহস আনসার করছি, 15 সেকেন্ড কানে ধরবো আমরা, কারণ এত একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি ভুল করছো। কানে যদি না ধরো জীবনেও ভার্সিটিতে চান্স পাবি না। ভুল কেন করলি বল? এত ইজি কোশ্চেন এবং এত ইম্পর্টেন্ট কোশ্চেন। 1, কান টানো জোরে জোরে, কান টানে লাল বানিয়ে ফেলবো আজকে। জোরে জোরে একবারে টানতে টানতে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কানে না ধরলে চান্স পাবেন, এটা মাথায় রাখবে। 11, 12, 13, 14, 5 এখন কিন্তু বলি নেই, কান্ন ধরো। ভুল করছো মানে শাস্তি পাবা, সময় যাক। এই জায়গা থেকেই শিখবা, কারণ আমি ওই এমসিকিউগুলো তো তোমার কানে ধরে যেগুলো অনেক ইম্পর্টেন্ট। আসুন 14, 1, 14, 2, 15। তাহলে এটা আনসার হবে তো অবশ্যই তারুণ্য। আসো এখানে মাথায় রাখবা 18 বছর কবিতার 2টা বৈশিষ্ট্য আছে। 18 বছর কবিতার কয়টা বৈশিষ্ট্য? 2টা। একটা হচ্ছে ইতিবাচক বৈশিষ্ট্য, নাম্বার 2 হচ্ছে নেতিবাচক বৈশিষ্ট্য। বাট 2টা বৈশিষ্ট্য ঠিক আছে আমরা জানি, বাট যদি বলে কোন বৈশিষ্ট্যের কারণে কবি 18 প্রত্যাশা করেছেন, এই দেশের বুকে 18 আসুক নামে, সেটা হচ্ছে তারুণ্যের কারণে। কারণ 18 বছর বয়স কবিতায় কবি তারুণ্যকে দেখতে পাইছেন। কি মানে তারুণ্যের কারণে? তারুণ্য ওই যে মানে তারুণ্য মানে কি? তরুণীরা এই মানে তাদের দেশের জন্য জীবন দিয়ে দিতে রাজি, মানে জীবন বাজি রেখে যুদ্ধ করতে প্রস্তুত। এই কারণে এখানে আনসার হবে কি? তারুণ্য। ওমা আই হাই, এটা তো আমি একটু মনে ধরো এটাকে আনসার কি ইতিবাচক হওয়ার কথা? আমি কি নিজে ভুল করলাম? আই হাই এটা ইতিবাচক হওয়ার কথা না মনে হয়। আমি গতকালকেও মনে বইতে দেখছিলাম এটা তারুণ্য হওয়ার কথা, বাট এটা কি ইতিবাচক? আচ্ছা দাঁড়াও, কবি নীরব হয়ে গেছে, আমি নিজে টাস্কি খেয়ে গেছি। এটা মনে হয় তোমার কোনটা? আমি কনফিউজড। তাহলে এটা আমি কালকে বলবো। অনেকের হয়তো তাহলে ফাউক আমি কেন ধরেছি। আচ্ছা এটা আমি কালকে তোমাদেরকে শিওর হয়ে বলবো, কেমন? মানে এটা আমি মনে গতকালকে একটা বইতে মনে তারুণ্য আমি দেখছি, কারণ এটা তোমার লাস্টে তোমার তারুণ্যটা আমি দেখছি। বাট এখন আমাদের বইগুলো সব ব্যাগের মধ্যে ঢুকে রাখছে, বস্তার মধ্যে।
এটা কোনটা হবে বলো তো? এটা কি ইতিবাচক ছিল? এটা কি ইতিবাচক না তারুণ্য? বাট আমি তো ভাই ইতিবাচক হবে, তারুণ্যই ঠিক অভিযাত্রীতে দেওয়া। আচ্ছা আমি যতটুকু জানি এটা তারুণ্য হওয়ার কথা, মানে আমি যতটুকু জানি এটা তারুণ্য হওয়ার কথা, বাট আগামী মানে তোমরা কি আমাকে মেসেঞ্জার এটা একটু মনে করে দিও। আমি স্টিল নাও এটা যতটুকু জানি এটা তারুণ্য হওয়ার কথা, বাট হয়তো বা বইতে আমি যেখান থেকে নিছি ওখানে হয়তো ইতিবাচক দেওয়া আছে, যার কারণে আমি ইতিবাচক নিছি। সো এটা আমি তোমাদেরকে শিওর হয়ে জানাবো। নর্মালি তোমার এইচএসসিতে সৃজনশীল লিখতে গেলে এই দুইটা বৈশিষ্ট্য আসে, বাট এমসিকিউতে আমি দেখছি তারুণ্যটাকে ছিল, তারুণ্য ছিল আমি যেখান থেকে দেখছি, এবং আমি বইতেও এটা মনে পাইছি। এখন এটা আমি যেখান থেকে স্লাইডটা নিচ্ছি এখানে তো ভুল থাকতে পারে, আমি জানি না, বাট আমি দেখে নেবো পরে এটা। ওকে 188, বাট তোমরা কেউ মান করিও না যদি এটা ইতিবাচক হয়ে থাকে। সো তারুণ্য পার্টিকে আমি আগামীকালকে কানে ধরাবো যদি এটা ইতিবাচক হয়ে থাকে। ওকে ফাইন, আসো এরপর 188 নাম্বারটা, 18 বছর বয়সে কি নেই? আসো এটা একটা আনসার করবো। এটা কি সংশয় নেই, নাকি ভয় নেই, নাকি নিরাশা নেই, নাকি অবসাদ নেই? এটা আমি একটু তোমাদেরকে বলি। এই দেখো একবারে 18 বছর বয়স কবিতার শেষের লাইনের আগের লাইনে দেখবে এই বয়সে নেই কোনো সংশয়। শেষের লাইনের আগের লাইনে পাবে এটা, শেষের লাইনের আগের লাইনে পাবে এটা, এই বয়সে নেই কোনো সংশয়। সেখানে আনসার কি হবে বলো তো? সংশয় হবে। কেমন আনসার কি হবে? সংশয় হবে। ওকে ফাইন, আসো দেখো এই যে লাইনটা তোমাদেরকে দেখাচ্ছে, এই দেখো এই বয়সে তাই নেই কোনো সংশয়। ওকে ফাইন, এই দেশের বুকে 18 আসুক নেমে, ইতিবাচক অর্থে এই বয়সের ব্যবহার। ও সরি, তাহলে এটা ইতিবাচক হবে। এই দেশের বুকে 18 আসুক নেমে, এটা ইতিবাচক হবে। ঠিক আছে, এটা তারুণ্য মানে এটা ইতিবাচক হবে। আসো যারা তারুণ্য আনসার দিয়েছে কানে ধরো, যারা তারুণ্য আনসার দিয়েছে কানে ধরো, ঠিক সেম টু সেম কানে ধরো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে ফাইন, ছেড়ে দাও। আসো ওকে ওকে, আসো এরপরে আসো আমরা আবার পরেরটা আনসার করবো। 189 নাম্বারটা, 189 নাম্বার, সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? আসো এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যায়? 18, 20, 21, 22? এটা অনেক ইম্পর্টেন্ট। এটা কত বছর বয়সে? 21 বছর বয়সে। এবং আরেকটা কোশ্চেন এখান থেকে আসতে পারে যে অকাল মৃত্যুবরণ করে কোন কবি? যে কোন কবি অকালে মারা যায় বা অকাল মৃত্যুবরণ করে, এটারও আনসার হবে কি? সুকান্ত ভট্টাচার্য। যদি এভাবেও আসে কোন কবি সবচেয়ে অল্প বয়সে মারা যায়, এটাও আনসার হবে সুকান্ত ভট্টাচার্য। কেমন অনেকভাবে ঘুরে পেশা প্রশ্ন আসতে পারে। এরপরে 90 নাম্বারটা আমার আনসার করো স্যার। 190 নাম্বারটা বলো, আজ আলোচিত কোন স্থান? আসো এটা আমার ফেব্রুয়ারি 1969 থেকে আসা প্রশ্ন, এইটা আমার ফেব্রুয়ারি 1969 থেকে আসা প্রশ্ন। ওই যে সালামের চোখ আজ আলোচিত ঢাকা। কেমন তাহলে আলোচিত স্থান কোনটা? ঢাকা। আলোচিত স্থান কোনটা? ঢাকা। এটা ভাই তোমাদেরকে গতকালকে দেখাইছি। এই জায়গা থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে দেখো এই যে দেখো সালামের চোখ আজ আলোচিত ঢাকা। এরপরে দেখো সালামের মুখ আজ, ওইটাও ছিল। কেমন এরপরে অবিরত অবিনাশী বর্ণমালা ধরে সালামের হাত থেকে। এরপর দেখো কিসের মতো? নক্ষত্রের মতো। ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে বরকত, গাঢ়স্তরণ কথা বলে বরকত। এগুলো ভাই তোমাদেরকে গতকালকে দেখাচ্ছি, এবং এই জায়গা থেকে প্রশ্ন আসবে। ওকে ফেন, আসো। আহা 191 নাম্বারটা আনসার করো। 69-এ সালাম আবার রাজপথে কেন নামে? 69-এ এই লাইভ আছে না? লাইভ তো আছে। কিরে আমার এখানে যে নেট প্রবলেম দেখা দিচ্ছে, এই নেট কি ঠিক আছে? নেট চলে গেল এখন তো মনে আছে, এখন আছে না? এখন তো আছে মেবি। আমাদের নতুন ভাষা নিয়েছে বুঝছো, মানে আজকে কালকে রাত থেকে আজকে সারাদিন নতুন ভাষা সেট আপ করে আজকে আবার যে তোমাদের ক্লাস নিতেছি, এটা তোমাদের সৌভাগ্য। নেট প্রবলেম করতেছে, বুঝতে পারছি। ওকে 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 ওকে, আসো তাহলে দেখো তো 69-এ সালাম আবার রাজপথে কেন নামে? এখানে কি মাতৃভাষার দাবিতে? না। 69-এ মাতৃভাষা না, গণতন্ত্র না, স্বাধীনতা আন্দোলন হইতে পারে অধিকার আদায়ের জন্য। স্বাধীনতার জন্য নামে 70-এর নির্বাচনের পরে 71 সালে স্বাধীনতার জন্য নামে। কখন? 71 সালে। বাট 69-এর নামে গণ অভ্যুত্থান, এটা হচ্ছে অধিকার আদায়ের জন্য। মাথায় রাখবা, যদি বলে 71-এ তখন স্বাধীনতা মানা যায়, যদি বলে 52 তখন মাতৃভাষা, বাট 69-এ আমার অধিকার আদায়ের জন্য নামে। ওকে, এরপরে শূন্য ফ্ল্যাগ তুলে কে? তোমাদেরকে বলছিলাম সব হবে সালাম, শুধু বতে বরকত, বতে বুক পাতে, বতে বরকত, সে আবার কি গাঢ় উচ্চারণের কথা বলে, আর বাকি সব সালাম। তাহলে ফ্ল্যাগ তুলে কে? সালাম। 192-এর পরে 193 নাম্বারটা আমরা আনসার করি।
দেখছো এই যে সালাম আর সরি এটা সালাম হবে না, এটা কালকে স্লাইড মিস্টেক হচ্ছে, এটা বরকত হবে কিন্তু মাথায় রাখবা। এরপরে দেখো 193 194 নাম্বারটা আনসার করে, ঘাতকের থাবার সম্মুখে কে বুক পাতে, মাত্রই বলছি বতে বরকত, বতে বুক পাতে, সো বুক পাতে কে বরকত, বুক পাতে কে বরকত। এরপরে 194 তিনি কবি এবং কবিতার কথা বলতেন, এখানে তিনি কে, এখানে তিনি কে, এখানে তিনি কে, আমার উত্তম পুরুষ মাতৃপুরুষ, আমাদের ভবিষ্যৎ পুরুষ নয়, আমাদের পূর্বপুরুষ, তারা কবি এবং কবিতার কথা বলতেন। আসো এখানে ভাইকে বলো তো কবিতা কিসের প্রতীক, ভাইকে বলো তো কবিতা কিসের প্রতীক বলো, যারা আনসার করবে না তোমাদেরকে এখন কান ধরা লাগবে, বলো কবিতা কিসের প্রতীক, ভাইকে বলো, ভাইকে আনসার করো, কবিতা কিসের প্রতীক, ভাইকে বলো, আমরা প্রত্যেকে আনসার করব কবিতা কিসের প্রতীক, আমরা এখন প্রত্যেকে আনসার করব কবিতা কিসের প্রতীক, বলো 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 কবিতা কিসের প্রতীক। ওকে ফাইন, আমরা অনেকে আনসার করছি, ওকে আসো কবিতা কিসের প্রতীক, ওকে 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 কবিতা হচ্ছে আমার, কবিতা হচ্ছে বলো কবিতা কিসের প্রতীক, আনসার করো, এত স্লো কেন তোমরা। এরপরে নাম্বার 2 ভাইকে বলো তো, ভাইকে বলো জানালা কিসের প্রতীক বলো তো, এটা আমরা আনসার করি, জানালা কিসের প্রতীক বলো, জানালা কিসের প্রতীক, এটা একটা আনসার করে তো, জানালা কিসের প্রতীক বলো, জানালা কিসের প্রতীক, জানালা কিসের প্রতীক। আসো এই জায়গায় আমরা প্রত্যেকে মাথায় রাখবো কবিতা এটাও হচ্ছে মুক্তির প্রতীক, এটাও হচ্ছে মুক্তির প্রতীক, আবার জানালা এটাও হচ্ছে আমার কিসের প্রতীক, মুক্তির প্রতীক, জানালা এটাও আমার কিসের প্রতীক, মুক্তির প্রতীক। আসো এরপর 194 পরে আমরা 195 আনসার করবো, এগুলো তোমাদেরকে প্রতীক অর্থগুলো একটু আগে পড়াইছে, আর পড়াচ্ছি না। আসো এরপরে 195টা আনসার করে বলো, 195 ঠিক আছে, প্রচুর ডিস্টার্ব ভাই, প্রচুর ডিস্টার্ব। আসো 195 যে কবিতা শুনতে জানে না সে কার সঙ্গে খেলা করতে পারে না, সে কি তার সন্তানের সাথে নাকি গাভীর সাথে নাকি মাছের সাথে না বন্ধুর সাথে, এটা আমরা একটু আগেও পড়ছি, এটা আমরা একটু আগে পড়ছি, যে কবিতা শুনতে জানে না সে মাছের সাথে খেলা করতে পারে না, কি হবে বলো কোনটা, যে কবিতা শুনতে জানে না সে মাছের সাথে খেলা করতে পারে না। এই যে একটু আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কবিতা শুনতে জানে না তার এই হবে তার সেই হবে, এরকম কোশ্চেন গুলো কিন্তু আমার কি আসে। 196 নাম্বারটা আনসার করো, শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করে, যে মৎস্য লালন করে, যে গাভীর পরিচর্যা করে, যে কর্ষণ করে, যে লৌহ খণ্ডকে প্রলম্বিত করে। এই কোশ্চেনটা আমার অনেক ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমার অনেক ইম্পর্টেন্ট, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আসো এটা আমার এই যে কবিতা শুনতে এটা না এই যে দেখো এই প্যারাটা আমার অনেক ইম্পর্টেন্ট, এবং তুমি লিখে রাখো এইচএসসি কোনো না কোনো বোর্ডে এই একটা স্লাইড থেকে একটা এমসিকিউ মাস্ট বি আসবে, অ্যাডমিশনের কোনো না কোনো ভার্সিটিতে এই একটা স্লাইড থেকে 100 কোশ্চেন আসবে। আসো এখানে বিষয়টা হচ্ছে যে কর্ষণ করে, কর্ষণ মানে কি, মনে করো একটা জমি যে কর্ষণ করে সে তোমার শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, মানে জমির মধ্যে যে কি কর্ষণ করবে কেন, ফসল ফলানোর জন্য, তখন কি তার ফসলগুলো ভালো ফলবে। যে মৎস্য লালন করবে, এখন মৎস্য মনে করো কি নদীতে মৎস্য লালন করতেছে, তাহলে কি প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে, খুব স্বাভাবিক, প্রবহমান নদী পুরস্কৃত করবে কিভাবে, মানে প্রচুর পরিমাণে সে মাছ পাবে, খুবই সিম্পল। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায় করবে, মানে যে গাভী লালন পালন করে সে গাভী আরো কি গাভীর থেকে গাভীর বাচ্চা আসবে, গাভী দুধ দিবে। এখন এটাকে বলছে কিভাবে, জননীর আশীর্বাদ, কারণ আমরা অনেকেই জানি যে গরুকে আমার কি অনেকে তোমার মায়ের সাথে তুলনা করে, তো এই কারণে বলছে জননীর আশীর্বাদ আর কি বলছে। এরপরে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে, এখন দেখো লৌহখণ্ড মানে কি, লোহা, লোহাকে ধার দেয়, লোহাকে ধার দেয়, আমরা অনেক সময় বলি না যে গরু জবালে লোহার ধার দিই, অথবা মনে করি মারামারির জন্য লোহাকে আমরা ধার দিই। এখন কেন, এখন এই যে মনে করো মারামারির জন্য আমরা যে লোহাকে ধার দিই, এখন এর কারণে যখন তুমি লোহকে প্রজ্বলিত করবে বা ধার দিবা তখন ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে, মানে ইস্পাতের তরবারির মাধ্যমে তুমি সশস্ত্র হবা আর কি, মানে তুমি শক্তিশালী বা অস্ত্র, মানে তোমার নিজস্ব অস্ত্র, সশস্ত্র মানে কি তোমার মানে শক্তিশালী অস্ত্র থাকবে আর কি, জাস্ট এগুলোই বুঝেছে, মানে যে যে কাজে পরিশ্রম করবে সে সেই কাজের ফলাফলটা পাবে। তুমি মোবাইলের পিছনে সময় দিলে মোবাইলে অনেক কিছু শিখতে পারবা, পড়ালেখার পিছনে সময় দিলে পড়ালেখা জ্ঞান অর্জন করতে পারবা, ওদের পিছনে সময় দিলে ওদের কিছুই শিখতে পারবা। কেমন, এইটাই বুঝে থাকবে, মানে এক কথায় পরিশ্রম করলে তার ফল পাওয়া যাবে, জাস্ট এটাই। অর্থাৎ এখন প্রশ্ন আসবে শস্যের সম্ভার কাকে সমৃদ্ধ করবে, যে কর্ষণ করবে, প্রবহমান নদী কাকে পুরস্কৃত করবে, যে মৎস্য লালন করবে, আর জননীর আশীর্বাদ কাকে নির্বাহিত করবে, যে গাভীর পরিচর্যা করবে, লৌহখণ্ড প্রজ্বলিত করলে তার কি হবে, ইস্পাত তাকে সশস্ত্র হবে। বলো এটা আমরা বুঝতে কিনা, বাইকে বলো আমরা বুঝতে কিনা। কবিতা ঐতিহ্যের প্রতীক না, না কবিতা ঐতিহ্যের প্রতীক না, ঐতিহ্যের প্রতীক হচ্ছে কিংবদন্তি, ঐতিহ্যের প্রতীক হচ্ছে কিংবদন্তি, ঐতিহ্যের প্রতীক হচ্ছে কিংবদন্তি, কবিতা হচ্ছে মুক্তির প্রতীক। কবিতা হলো কিসের প্রতীক, কবিতা হলো আমার মুক্তির প্রতীক।
ক্লিয়ার? ওকে ফ্রেন্ড, আসো তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। আসো, এরপরে আরো যে ইনফরমেশনগুলো ছিল, এই দেখো আমি তোমাদেরকে এগুলা একবারে সাজা দিছি। পতিত জমি আবাদের কথা বলতেন কবি এবং কবিতার কথা বলতেন, প্রবাহমান নদীর কথা বলতেন কে, গর্ভবতী, সরি এটা পূর্ববর্তী ছিল, গর্ভবতী মায়েরা। শশী সোমবার কাকে সমৃদ্ধ করবে, যে কর্ষণ করে। প্রবাহমান নদী পুরস্কৃত করবে কাকে, যে মৎস্য লালন করে। বা এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি, কেমন? আসো, এরপরে 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 ওহো আমাদের তো শেষ। তো এখান থেকে আমাদের হচ্ছে কালকের নাটক উপন্যাস। বলো 100 কেমন, বলো কেমন লাগছে? আসো 2 মিনিট কথা আছে তোমাদের সাথে। 100 ক্লিয়ার হলে আমরা প্রত্যেকে আলহামদুলিল্লাহ বলি। কয়টা লাভ দিবা বাইরে বলো? আসো, এখন তোমাদেরকে আমি একটু বলে রাখি, আলহামদুলিল্লাহ আমাদের পার্ট 4 আলহামদুলিল্লাহ শেষ। তাহলে আমাদের বাকি আছে কি পার্ট 5। কি বাকি আছে বলো তো? পার্ট 5 বাকি আছে আমাদের। ওকে, আসো। আলহামদুলিল্লাহ কেমন লাগছে বলো? তাহলে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের 4 দিন শেষ। তার মানে আগামীকাল হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। এরপরে ফ্রি হবে কি হবে না ডোন্ট নো। কেমন? আসো, এখন এই জায়গাতে আমি তোমাদেরকে একটু বলে রাখি, আমাদের পড়াশোনা নিয়ে একটু একটু কথা বলা লাগবে। সেটা হচ্ছে মানে ভাইকে বলো তোমাদের এখন পড়াশোনার কি অবস্থা? তোমরা যারা এইচএসসি দিচ্ছ বা এইচএসসি দিচ্ছ বা অ্যাডমিশন দিচ্ছ, যেই সিচুয়েশনে থাকো না কেন, মানে ভাইয়া এই যে তোমাদেরকে প্রায় কি টপ অলরেডি 200 এমসিকিউ আমাদের সলভ ডান। আগামীকালকে আমি যে এমসিকিউগুলো রাখছি তোমাদের আমি জাস্ট একটু নমুনাটা দেখাচ্ছি, মানে জাস্ট একটু নমুনা দেখাচ্ছি। তুমি টাস্কি খেয়ে যাবা, আনসার তো দেখানো যাবে না। গতি যার নিজ সে দুর্মতি, উক্তিটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য? সিরাজ বাংলার নবাব, আমি তার প্রজা, উক্তিটি কার? মানে খুব মারাত্মক লেভেলের কোশ্চেন তোমরা আগামীকালকে পাবা। সো আই থিঙ্ক মোটামুটি আমাদের মানে যতটুকু পর্যন্ত হওয়ার কথা ছিল আমরা অতটুকু পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। আগামীকালকে আমাদের নাটক উপন্যাসটা যাবে, কেমন? ওকে, আচ্ছা তোমরা অনেকেই ভাইকো মানে অন্যান্য জায়গায় নক করো, সেটা আমি আবার বলছি, যে কোনো প্রবলেমে আমাকে নক দেবে, ঠিক আছে? বাট আচ্ছা, আমি তোমাদের পড়াশোনার নতুন অফিসটা কোথায় নিলেন? সেটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের আগের অফিসের পাশে আজিমপুরে আছে, ঢাকা আজিমপুর। ওকে, আসো। এখন 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 আমি তোমাদেরকে একটু বলি পিডিএফটা পাবা কীভাবে। সেটা হচ্ছে খুবই সিম্পল। আজকের পিডিএফটা আমি কোথায় দেবো তার আমি ভাবি, যে আজকেরটা আমি পেজে দেবো, জাস্ট এটা করে দিবা, আর কিছু না। ওকে, জাস্ট এটা করে দিবা, আমি পেজের মধ্যে দিয়ে দেবো, নক দিবা, আমি পেজে দিয়ে দিব। ওকে ফ্রেন্ড, ওকে। আচ্ছা, আর তোমরা যারা 25 এখন কেউ যাইও না, 25-26 কারা একটু আসো। 25-26 তোমরা কি এটার সম্পর্কে অবগত আছে? ভাইকে বলো তো, ভাইকে বলো। ডেট কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মানে এখন আমি লঞ্চ করে নিই। লঞ্চ করলে আমি আবার বলতেছি, লঞ্চ করার পরে এটা 1K চলে যাবে, লিখে রাখো। 25-এর বাচ্চারা তোমরা সবাই কই বলো? স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিলে পাওয়া যায় না? না কেন পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। 25 সোনামন্দিরা তোমরা কই? ওকে, সাহিত্য পাঠটা একটু ওকে ফাইন। অ্যাডমিশন তোমরা পরে, আমার বোনকে ভর্তি করাতে চাইছে বুঝে। সামির হক, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগছে, মানে দুইটা আমি তোমাকে দেখাচ্ছি। এরা কে আমি ওদের নামও হয়তো বা জানি না, আমি তোমাদেরকে দেখাচ্ছি। মানে এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে একটা ভালো লাগার জায়গা। সেটা হচ্ছে এই যে এর নামটা হচ্ছে তাসিন, ও যে নক দিছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ও নক দিছে, দেখো এইরকম ভালোবাসাই তো ভাইয়া চাই। এ হচ্ছে এর নাম হচ্ছে তাসিন, এই মেসেজ দিছে, কেমন আছেন ভাইয়া, আমি অ্যাডমিশন 1 ব্যাচ, আমার বোনের জন্য বাংলা কোর্সটা নেবে এইচএসসি 26। এইরকম ভালোবাসাগুলো আমি তোমাদের থেকে খুবই পাই না। মাত্র আমি কজন থেকে পেয়েছি জানো? 2 জন থেকে। আমি অ্যাডমিশন স্টুডেন্ট পড়ায় কত তোমরা জানো? মানে খুবই হতাশ, এই জায়গা থেকে হতাশা মানে চরম লেভেলের। আমি অ্যাডমিশনের স্টুডেন্ট, আমার পেইড বেসের ডিসকাশন গ্রুপে মেবি 5.6 5600+ স্টুডেন্ট। ওই জায়গায় মানে এই পরামর্শটা দিছে কয়জন? 2 জন। এইগুলো আমার অ্যাডমিশন ব্যাচ, যাদেরকে আমি এতটা ভালোবাসি। ওকে, এই যে 25-26 অনেকে দেখতে পাইছে, যে 25-26 মানে তোমাদেরকে আমি আবারও বলতেছি, বাংলাটা কত ইজিলি পড়া যায় এবং কত মানে টেকনিকের সাথে পড়া যায়, এটা
আমি আমার জায়গা থেকে বেস্ট ট্রাই করব। এবং যারা মানে এখনও তো আমি তোমাদেরকে কি ক্লাসগুলো করাইও নাই, ক্লাস কি করাইও না এখনও তোমাদেরকে, 25-এর স্পেশাল ক্লাসে যায়নি। সো তোমাদের রেসপন্স থাকলে ইনশাল্লাহ ক্লাস নেবো, মানে খুব ভালো করে। ওকে 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 25-26 ওকে 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 ঠিক আছে সোনামণিরা। ভাই আগে যে পিডিএফগুলো দিয়েছেন তা ডাউনলোড করা যাচ্ছে না। আমি তোমাদেরকে বলি ডাউনলোড করার একটা অপশন আমি তোমাদেরকে বলে দিই। ডাউনলোড করার একটা অপশন হচ্ছে, আমি যে তোমাদেরকে যে লিঙ্কটা দিছি না, এই লিঙ্কটা তোমরা কপি করবা। কি করবা? লিঙ্কটা তোমরা কপি করবা। কপি করে মনে করো অন্য কোথাও হইতে পারে তোমার নোটবুক বা অন্য কোনো জায়গার মধ্যে ওটা পেস্ট করবা। পেস্ট করে ওখান থেকে ঢুকবে, দেখে পারবা তুমি, ওটা তখন ডাউনলোড করা যাবে। কেমন? আমার ছোটো ভাই বোন নাই, আহারে তোমাদের পরিচিত 25-26 নাই, ওখানে তো ওদেরকে ইনভাইট দেওয়া যায় লিস্ট পেজের মধ্যে, তাহলে তো তারা দেখতে পাইতো। ওকে 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 এই যে আরেক পাপি বান্দা চলে আসছে, সুমাইয়া। এর আইডি দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। ছোটো ভাই বোন নাই না, ঠিক আছে, তোমাদের আপন ছোটো ভাই বোন হওয়া লাগবে তো। তোমাদের বন্ধু বান্ধব কলেজের ছোটো ভাই বোন কেউ নেই, কেউ নেই এতিম। আপনার কি কোনো বই আছে? আমার বই আসতেছে ইনশাল্লাহ, খুব সুন আসবে। ওকে, সো 25 এবং 26 যারা যারা আসো, জাস্ট ভাইয়ের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবা। এই নাম্বারে জাস্ট নক করবা, বিকাশ নগদ সব এখানে আছে। ওকে ওকে আপনার কি কোনো বই আছে? না রে, না না বই এখন আনিনি। ওকে, তাহলে 25-26 তোমাদের আর কিছু আছে? তাহলে আমি এখন একটু আমার অ্যাডমিশন ব্যাচের সাথে একটু কথা বলি। ইনভাইট তো আগেই দিয়ে ফেলছি, ইনভাইট আরও দিতে থাকো ধীরে ধীরে বুড়ো হয়েছো, তবুও ইনভাইট মারো। ওকে 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 আমি অনেক ইনভাইট করছি, মারতে থাকো না। ড্রিঙ্কও খাইবা? ড্রিঙ্কও তো শেষ, ড্রিঙ্কও শেষ। ওকে 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 হ্যাঁ 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 আমারটা ইনভাইট করবো, লাবণী আক্তার আমারটা। ভাই আমার কলেজে 3 জন ভর্তি হবে, 3 জনে একসাথে নক দিয়ে ভাই ডিসকাউন্ট করে দেবো। 3 জনে একসাথে ভর্তি হবে, ডিসকাউন্ট করে দেবো। ফাতেমা তো জোরফতি কেমন আছো? সুমাইয়া লারা দিল আবার, আচ্ছা আচ্ছা সুমাইয়ার নামটা চেঞ্জ করে দেবো বোন, আচ্ছা আচ্ছা। হোয়াটসঅ্যাপ নাই তো ভাইয়া, হোয়াটসঅ্যাপ না থাকলে আমার মানে আমার আইডিতে চেন, আইডিতে নক দিও ভাইয়া। আমি সেকেন্ডটা মিস করছি, আমার ওই পিডিএফটা দেওয়া যাবে? পেজে নক দিও ভাই। আমাকে বলে গেছেন শেখ ফাহিম আহমেদ, তোমাদের শেখ ফাহিম আহমেদ ভাই এখন অনেক উড়ে দেখবা, মানে ভার্সিটি চান্স পাওয়ার পরে পোলাপানের ডানা গজায়, নতুন নতুন ডানা গজায়। তোমাদের বাইরেও প্রচুর ডানা গজায়, এই কারণে প্রায় সময় কমেন্টে উল্টাপাল্টা। ওকে 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 ইনভাইট করে দিব, দাও দাও দাও। কোর্স আসবে কবে? কোর্স অলরেডি চলে আসছে। কি বলে রে, কে রে এটা? রাহিমা খাতুন, অলরেডি অনেকে হয়ে গেছে। জাস্ট আমার এই নাম্বারে বিকাশ নগদ সব কিছু আছে, হোয়াটসঅ্যাপে নক দিলে হবে বা আমার আইডিতে। অলরেডি কোর্স চলে আসছে। আমি তোমাকে এই জায়গাটা অনেকে বলি, তোমরা হয়তো অনেকে জানো না, মানে আমি এই জায়গাটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে আমি মানে জাস্ট একটু ক্লিয়ার করতেছি কোন বিষয়গুলো। সেটা হলো দেখো, মানে আমি এই জায়গাটাকে স্পেশাল কেন রাখছি দেখো, মানে আমি অনেক চিন্তা করে এটার নাম দিছি, কারণ আমার মাথায় হচ্ছে আমার এই বেচটা অনেক স্পেশাল। কারণ এটা হচ্ছে মানে আমার সিঙ্গেল কোর্সের ফার্স্ট, এমনি ওরকম অনেক ব্যাচ পড়েছি, বাট ফার্স্ট হচ্ছে এটা সিঙ্গেল। সো এটা আমার কাছে অনেক স্পেশাল। কেন? আমি এখানের প্রত্যেকটা গদ্য পদ্য, মানে এখানে যা যা আছে গদ্য পদ্য প্রত্যেকটা আমি আলাদা আলাদাভাবে স্পেশালভাবে পড়াবো, এটা ঠিক। এরপরে আমি এখানে লিজেন্ডারি কোশ্চেনের এক্সাম দিব, মানে এক্সাম নিব। ওকে, নাম্বার 3 আমি ওকে এইচএসসির যে বোর্ড কোশ্চেন আছে প্লাস এগুলো হচ্ছে গিফট পাবে, সে বোর্ড কোশ্চেন সলভ দেব। এরপরে কী পাবে? টেস্ট পেপার সলভ, টেস্ট পেপার। আরও স্পেশাল কোন জায়গা থেকে? কারো মনে করো সামনে টেস্ট পরীক্ষা, কারো মনে করো কি সামনে টেস্ট পরীক্ষা। সো ওই জায়গা থেকে আমি তাকে মনে করো আমাদের আগের ব্যাচের অল রেকর্ড ক্লাসগুলো দিয়ে দেবো। ও কী করতে পারবে? ওর চাইলে রেকর্ডগুলো করতে পারবে, লাইভ তো আমি আবার নিবই, সব করতে পারবে। ব্যাকরণের ক্লাস দেবেন না? ব্যাকরণের ক্লাস আমি দিব কিনা শিওর না এখনও, কারণ এর মানে প্রায় মানে পাবলিকলি না দিলেও পেইড বেচে হতে পারে দিতে পারে। ওকে 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 আমাকে ভুলে গেলেন ভাইয়া। ঈশান, দীপ্তি, তোমাদেরকে কেন ভুলবো? তোমাদেরকে কেন ভুলবো? ওকে ওকে আর কিছু? ওকে তোমাদের আর কিছু আছে বলো। ওকে 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 আচ্ছা ঠিক আছে, 25-26-এর আর কোনো কিছু নাই। এবার আমি একটু আমার 24 বলো। 24 তোমাদের কি কথা আছে বলো, যাওয়ার যত কথা আছে বলে ফেলো, বলো। কোর্স ফি কত ভাইয়া? এখন কোর্স ফি হচ্ছে তোমার 750 টাকা। কোর্সটা যখন লঞ্চ হবে তখন এটা 1K চলে যাবে।
আর 26 ব্যাচেরটা মানে 1250 চলে যাবে, কারণ ওদেরকে আমি 24টা গদ্য পদ্য পড়াবো, বাংলা ব্যাকরণ A to Z সব। বাট এখন উভয় 750। কই 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 কই, এই যে এই নাম্বার 500 526 45। ওকে ওকে, বলো। নাদিয়া নওয়াজ ভাইয়ের পেজ আবু সুফিয়ান, পাপি বান্দাদের স্যার ভুলে না। না বলবো কিভাবে, পিডিএফ কই পাবো, আমাকে নক দিও। সুফিয়ান ভাই আমাদের ভুলে গেছে, আহা তোমাদেরকে ভুলবো কেন? তোমাদের প্রবলেম বা অ্যাডমিশনের জন্য সিলেবাসের বাইরে যে গদ্য পদ্য আছে পড়াবেন না, এগুলো তোমরা পড়তে পারবা। এগুলো মানে যেটা ইম্পর্টেন্ট ওটা আমি পড়াবো, যেগুলো ইম্পর্টেন্ট যেমন বিভীষণের প্রতি মেঘনাদের তোমরা পারবে না বলে এটা পড়াই দিছি না। ওকে আচ্ছা, নেট অনেক ডিস্টার্ব করতেছে, সো আমরা আর আজকে আর কথা না বলি। যাদের যে কাজ লাগবে ডিস্টার্ব, সো আমরা আজকের মতো এখানে যাচ্ছি। নেটটা দেখছো ওয়াইড ভিডিও সিগন্যালে উঠে আছে, প্রচুর ডিস্টার্ব। সো ইনশাল্লাহ আগামীকালকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস, আমরা আগামীকালকে লাস্ট ক্লাসে থাকবো। নেটে অনেক ডিস্টার্ব করতেছে। আমরা ভাই আমি 24 এক্সাম দিছি, আমি কি আপনার রেকর্ড ক্লাসগুলো নিতে পারি? তাই তুমি ভাইকে নক দিও। ভাই পিডিএফ কোথায় পাবো? ভাইকে নক দিও, আমার পেজে নক দিও, ওটা দিয়ে দিবে। নাটক উপন্যাস, নাটক উপন্যাস হচ্ছে আগামীকালকে হবে। ওকে ঠিক আছে, আমরা প্রত্যেকে ভালো থাকি, সুস্থ থাকি। নেটে আজকে প্রচুর ডিস্টার্ব করে। গুড বাই, টাটা।